আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে তোমাদের লাস্ট মডিউল শুরু করে ফেললাম, তাই না? সেই লাস্ট মডিউলের প্রথম ফ্রি ক্লাস হচ্ছে আজকে। তাইলে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আশা করতেছি সবাই ভালো আছো। আমি একটু সাউন্ডটা চেক দিয়ে নিই, ঠিক আছে? আমি সাউন্ডটা চেক দিয়ে নিই। প্রথমে দেখতেছি আমাদের ক্লাসটা কিন্তু সব জায়গায় হচ্ছে, ফেসবুক, ইউটিউব এবং ওয়েব অ্যাপে হচ্ছে, 3 জায়গাতেই হচ্ছে। আমি একটু ফেসবুকে সাউন্ডটা চেক দিই। অসাধারণ সাউন্ড আছে। এবার একটু ইউটিউবের সাউন্ডটা চেক দিই। হ্যাঁ, চমৎকার সাউন্ড আছে। আর ওয়েব অ্যাপে যদি একটু চেক দেই, ওকে, সব জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? তাইলে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই, আশা করতেছি, ঠিক আছে? নহিন বললা যে ভাইয়া ওয়েব অ্যাপে ক্লাস আসে নাই। না না, ক্লাস আসছে তো, এই যে দেখো, এই যে বাকিরা হচ্ছে ওখানে কমেন্ট করতেছে। সো আজকের এই তোমরা কিন্তু প্রত্যেক সাবজেক্টের হচ্ছে 2টা করে ক্লাস ফ্রি পাবা, ঠিক আছে? 2টা করে ক্লাস ফ্রি পাবা। সো কোইন্সিডেন্টালি আজকে ম্যাথেরই 2টা ক্লাস, সো ম্যাথের ফ্রি ক্লাস আজকে শেষ। সকালে আমি নিব, আর হচ্ছে বিকালে তোমাদের ইমাম ভাইয়া নিবে, ঠিক আছে? বিকালে তোমাদের ইমাম ভাইয়া নিবে। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের হচ্ছে মেনশন দিয়ে দাও, শেয়ার করে দাও ক্লাসটা, তাহলে যাতে সবাই করতে পারে, ঠিক আছে? সবাই করতে পারে। ওকে, ফাইন। আমাদের সাথে অনেকে আছে, ইউটিউবে অনেকে আছে, ঠিক আছে? ইউটিউবে অনেকে আছে, ফেসবুকেও আছে। আর হচ্ছে এখানে লাইভ চ্যাটে আমি তো দেখতেই পাচ্ছি আমাদের ওয়েব অ্যাপে হচ্ছে অনেকে আছে। ওকে, তাহলে আসো শুরু করি, ঠিক আছে? আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করতেছি? দেখো, আমরা শুরু করতেছি হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, ঠিক আছে? এবং তোমাদের জন্য হচ্ছে নতুন, এটা তোমাদের জন্য নতুন, আমাদের জন্য নতুন না, কারণ আমরা তো ধরো অনেক আগে সিলেবাসের। আমি তো পড়ালেখা করছি ধরো 2000, এইচএসসি পরীক্ষা দিছি 2013 সালে, ঠিক আছে? 2013 সালে। সো তখন এই বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা আমাদের কিন্তু ছিল, আমাদের সম্ভাবনা আলাদা ছিল, সম্ভাবনার মধ্যেই হচ্ছে এটা ছিল। তো তখন আমরা পড়ছি এবং আমরা পড়াইছিও, 2020 সাল পর্যন্ত হচ্ছে আমরা পড়াইছিও। তারপরে 5 বছরের মতো হচ্ছে এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, বাট এইবার আবার ওপেন করে দেওয়া হয়েছে। সো এটা ভালো ব্যাপার, ঠিক আছে? তো আজকে আমরা এই জিনিসগুলো দেখবো, একটু খেয়াল করো। আমরা দেখবো হচ্ছে উপাত্তের বিস্তার, বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা, বিস্তার পরিমাপের প্রকারভেদ, পরম বিস্তার পরিমাপ, আর হচ্ছে আংশিক আমরা হচ্ছে 10.1 দেখবো, ঠিক আছে? আংশিক 10.1 দেখবো। ওকে, তাহলে আমরা একটু কিছু জিনিস রিক্যাপ করব যেগুলো আমরা 9-10-এ পড়ে আসছি। কিছু কনসেপ্ট রিক্যাপ করব এবং খেয়াল করে দেখবা যে এই চ্যাপ্টারটা আসলে কিন্তু পরিসংখ্যানের অংশ। হিসাব অনুযায়ী এই চ্যাপ্টারটা আসলে পরিসংখ্যানের অংশ। পরিসংখ্যানেই আমাদের হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পড়ানো হয়। এবং আমরা স্ট্যাটিস্টিক্সকে আসলে অনেকে পাত্তা দেই না, ভাবি যে আরে ধুর, এটা পড়ার কি আছে। বাট বিলিভ মি, প্রবাবিলিটি আসলে স্ট্যাটিস্টিক্স ছাড়া করা পসিবলই না। তোমার যদি প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স না জানা থাকে, তাহলে তুমি কোনো প্রবাবিলিটি বের করতে পারবে না, ঠিক আছে? প্রবাবিলিটি বের করতে পারবে না। সো প্রবাবিলিটি একটা পূর্ব শর্ত বলা চলে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সকে। আচ্ছা, তো এখন আমরা স্ট্যাটিস্টিক্সে সবসময় যে জিনিস নিয়ে কাজ করি সেটা হচ্ছে উপাত্ত বা ডেটা, ঠিক আছে? ডেটা নিয়ে আমরা কাজ করি, তথ্য বা উপাত্ত নিয়ে কাজ করি। খেয়াল করো, উপাত্ত, ঠিক আছে? আমরা মূলত কাজ করি এখানে উপাত্ত নিয়ে, ঠিক আছে? তাহলে উপাত্ত কি ভাই? আমার ইনফরমেশনই হচ্ছে ভাইয়া উপাত্ত, তাই না? ইনফরমেশনই হচ্ছে উপাত্ত। এইখানে আমি যদি তোমাদের হচ্ছে বইয়ের সংজ্ঞাটা বলি, দাঁড়ো, আমি তোমাকে বইয়ের সংজ্ঞাটা একটু বলি যে উপাত্ত, উপাত্তের সংজ্ঞাটা কি, ঠিক আছে? একটা ভারী কি সংজ্ঞা আছে, খেয়াল করে দেখো। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। খেয়াল করে দেখো, গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের হচ্ছে উপাত্ত। আচ্ছা, তাহলে কি হইতে হবে? গুণবাচক হওয়া যাবে না, ঠিক আছে? গুণবাচক হওয়া যাবে না যে হ্যাঁ ভালো খারাপ এরকম না, ঠিক আছে? তোমার সংখ্যা দিয়ে প্রকাশ করা লাগবে, সংখ্যা দিয়ে কি করতে হবে? প্রকাশ করা লাগবে। এরকম তথ্যই হবে হচ্ছে উপাত্ত, ঠিক আছে? তাইলে আমার কি হইতে হবে? সংখ্যা দিয়ে প্রকাশ করা লাগতে হবে, ঠিক আছে? সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। এই রকম তথ্যগুলাই আসলে কি হবে পরিসংখ্যানের ক্ষেত্রে? উপাত্ত, ঠিক আছে? এইরকম তথ্যগুলাই পরিসংখ্যানের ক্ষেত্রে উপাত্ত। এছাড়া ধরো আমরা যদি তোমাদের আরেকটা টেক্সট বুকে দেখি যে ওইখানে আর কোনো সংজ্ঞা দিছে কিনা, সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে? না, এই একটাই সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? এই একটাই সংজ্ঞা দেওয়া আছে। ওকে, আচ্ছা,
তো এখন আমাদের তথ্য বিভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। যেমন সবচেয়ে পপুলার আমরা যেগুলা হচ্ছে ইউজ করছি, ঠিক আছে, এর আগে খেয়াল করে দেখো সবচেয়ে পপুলার যেই তথ্য বা উপাত্তগুলা হচ্ছে আমরা ইউজ করছি সেটা হচ্ছে কি আমাদের পরীক্ষার মার্কস মনে করে দেখো, তাই না? পরীক্ষার নম্বর, নম্বর এইটা আমার একটা উপাত্ত হইতে পারে, ঠিক আছে, উপাত্ত হইতে পারে। তারপরে দৈনিক হচ্ছে আমার কি তাপমাত্রা, ঠিক আছে, দৈনিক তাপমাত্রা এটা উপাত্ত হইতে পারে। জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা এইটা কিন্তু একটা কি হইতে পারে ভাই, উপাত্ত হইতে পারে। তাহলে এগুলো সবই আসলে কি বলতো, উপাত্ত, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে উপাত্ত। এবং পরিসংখ্যানে আমরা কিন্তু মেইনলি এই উপাত্ত নিয়েই কাজ করি, ঠিক আছে, পরিসংখ্যানে কিন্তু আমরা মেইনলি এই উপাত্ত নিয়েই কাজ করি। তাহলে এখন উপাত্ত নিয়ে আমরা কি করি খেয়াল করে দেখো, উপাত্ত আসলে কি রকম হইতে পারে খেয়াল করে দেখো। উপাত্ত বা তোমাকে যেই সংখ্যা দিয়ে যে তথ্যগুলা দিবে সেগুলা কয় রকমের হইতে পারে, সেগুলা মেইনলি ভাইয়া দুই রকমের হইতে পারে, খেয়াল করবা, ঠিক আছে, সেগুলা মেইনলি দুই রকমের হইতে পারে। কি কি হইতে পারে? এক হচ্ছে ভাইয়া অশ্রেণীকৃত, ঠিক আছে, অশ্রেণীকৃত উপাত্ত, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাইয়া শ্রেণীকৃত উপাত্ত, শ্রেণীকৃত উপাত্ত, ঠিক আছে। খুবই ভারী কি বাংলা নাম, সহজ ভাষায় কি, সহজ ভাষায় কি ইংলিশটা শুনলে হয়তো মনে থাকতে পারে যে এইটা ওই শ্রেণীকৃত হচ্ছে গ্রুপড আর অশ্রেণীকৃত হচ্ছে গ্রুপড না, ঠিক আছে, নন গ্রুপড এরকম। আচ্ছা, তাহলে অশ্রেণীকৃততে কি থাকবে খেয়াল করে দেখো। অশ্রেণীকৃততে আসলে আমার এরকম জাস্ট সংখ্যা, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে যে তোমাদের ক্লাসে হয়তো 60 জন স্টুডেন্ট আছে, তাহলে 60 জন স্টুডেন্টের মার্ক আমি সিরিয়ালি রোল ওয়াইজ হচ্ছে দিয়ে গেলাম। ধরো এক পাইছে হচ্ছে কত পাইছে, ধরো 100-র মধ্যে পাইছে 90, ঠিক আছে, 2 পাইছে 12, 3 পাইছে 50, এরকম করে প্রত্যেকের নাম্বারগুলো এরকম কমা দিয়ে আলাদা আলাদা করে যদি আমি বসায় যাই তাইলে সেইটা হবে হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত। এখানে কোনো শ্রেণী করা থাকবে না, ঠিক আছে, শ্রেণী করা থাকবে না। তাইলে এরকম ধরো যে এখানে 5, 11, 15, 21, 26, 31 এইটা একটা অশ্রেণীকৃত উপাত্তের আমার হচ্ছে উদাহরণ, ঠিক আছে, অশ্রেণীকৃত উপাত্তের উদাহরণ। তো এরকম ডেটা আমরা কিন্তু অনেক পাই, ঠিক আছে, অনেক পাই, কিন্তু এইটা নিয়ে কাজ করাটা দেখা যায় হচ্ছে তুলনামূলক কঠিন হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমেই তুলনামূলক কঠিন হয়, কারণ অনেকগুলা থাকে তার মধ্যে আমি যদি এরকম কাউন্ট করে করে হচ্ছে করতে চাই তাহলে ভুলও হয়ে যাইতে পারে, ঠিক আছে, ভুলও হয়ে যাইতে পারে। তো এরকম অশ্রেণীকৃত উপাত্ত ধরো আমি তোমাকে আরো দিতে পারি, যেমন হচ্ছে ধরো এরকম আমি সংখ্যা দিয়ে দিলাম 12, 15, 18, 20, 9, 10, 5, 24, 30, 1, ঠিক আছে। তাহলে এইটা একটা অশ্রেণীকৃত উপাত্তের উদাহরণ, ঠিক আছে, এটা একটা অশ্রেণীকৃত উপাত্তের উদাহরণ। ধরো আমি 10 জন স্টুডেন্টের, ঠিক আছে, 10 জন স্টুডেন্টের মার্ক দিলাম, ঠিক আছে, 10 জন স্টুডেন্টের মার্ক, ঠিক আছে, পরীক্ষায় প্রাপ্ত মার্ক সেটা হচ্ছে আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন স্টুডেন্টের মার্ক দিলাম। এখন এইটাকে আমি যদি আরেকটু গুছায় দিতে চাই, ঠিক আছে, আরেকটু গুছায় দিতে চাই, বিভিন্ন লেয়ারে ভাগ ভাগ করে দিতে চাই, যে ধরো 10 থেকে 20-এর মধ্যে পাইছে এতজন, তারপরে 20 থেকে 30-এর মধ্যে পাইছে এতজন, এই যে আমি আলাদা আলাদা গ্রুপ করে ফেলতেছি, এটাই হবে হচ্ছে ভাইয়া শ্রেণীবদ্ধ উপাত্ত, এটাই হবে হচ্ছে শ্রেণীবদ্ধ উপাত্ত, ঠিক আছে, শ্রেণীবদ্ধ উপাত্ত। তাইলে এটা হচ্ছে আমার অশ্রেণীবদ্ধ, ঠিক আছে, এটা হচ্ছে অশ্রেণীবদ্ধ বা অশ্রেণীকৃত। এইটাকেই যদি আমি গ্রুপ করে ফেলতাম, ঠিক আছে, এটাকেই যদি গ্রুপ করে ফেলতাম, যেমন এইখানে কত থেকে কত আছে, ধরো এই যে এইখানে, ঠিক আছে, এইখানে আমি তোমাকে বললাম যে আমি একটা গ্রুপ করলাম 1 থেকে 10, ঠিক আছে, 1 থেকে 10, তারপরে হচ্ছে ভাইয়া 10 থেকে 20, 10 থেকে 20, তারপরে হচ্ছে 20 থেকে 30, ঠিক আছে, এই তিনটার বাইরে তো নাই, এই তিনটার বাইরে নাই। তাহলে খেয়াল করে দেখো 12 আসতেছে হচ্ছে এইটার মধ্যে, ঠিক আছে, 12 আসতেছে এইটার মধ্যে, 15 আসতেছে এইটার মধ্যে, 18 আসতেছে এইটার মধ্যে, 20 আসতেছে এইটার মধ্যে, তারপরে হচ্ছে 9 আসতেছে এইটার মধ্যে, 10 আসতেছে এইটার মধ্যে, 5 আসতেছে এইটার মধ্যে, 24 আসতেছে এইটার মধ্যে, 30 আসতেছে এইটার মধ্যে, 1 আসতেছে এইটার মধ্যে। তাহলে এখানে কি হইলো, এখানে 4টা, এইখানে 4টা, এইখানে 2টা। তাহলে এই যে এইখানে যেটা করলাম
খেয়াল করে দেখো এইখানে যেটা করলাম এইটা হইল আমার শ্রেণীকৃত বা শ্রেণীবদ্ধ, ঠিক আছে, এইটা হইল আমার শ্রেণীকৃত বা শ্রেণীবদ্ধ, ঠিক আছে। মনে আছে এই কাজগুলো কিন্তু আমরা ছোটবেলায় করে আসছি, এই কাজগুলো আমরা ছোটবেলায় করে আসছি, এবং এইটা হচ্ছে আমার শ্রেণীবদ্ধ উপাত্ত, ঠিক আছে, শ্রেণীবদ্ধ উপাত্ত, ঠিক আছে, উপাত্ত। এটা নিয়ে কাজ করা তুলনামূলক সহজ হয়, ঠিক আছে। এখান থেকে ডেটার একটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে, আইডিয়া পাওয়া যায় যে বেশি মার্ক পাইছে আসলে অনেক কম, কম মার্কগুলাই কি বেশি মানুষ পাইছে, ঠিক আছে। এইখান থেকে আমরা এইটুকু আন্দাজ করতে পারতেছি, এইটুকু আন্দাজ করতে পারতেছি, ঠিক আছে। এখন এই শ্রেণীবদ্ধ উপাত্তেরই আসলে মানে দুই রকম প্রকারভেদ আছে। কিরকম দুই রকম প্রকারভেদ খেয়াল করে দেখো, এইখানে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এই যে 10 এইখানেও আছে, 10 এইখানেও আছে, আবার 20 এইখানেও আছে, 20 এইখানেও আছে। তাহলে এইখানে যে জিনিসটা করছি যে প্রত্যেক শ্রেণীর মধ্যে কোনো গ্যাপ নাই, প্রত্যেক শ্রেণীর মধ্যে আমার কি নাই, কোনো গ্যাপ নাই। দেখো 1 থেকে 10 পর্যন্ত গেছে, 10 থেকে আবার 20 পর্যন্তই গেছে, 20 থেকে আবার 30 পর্যন্তই গেছে, সো মাঝখানে নো গ্যাপ, জিরো গ্যাপ, ঠিক আছে। কিন্তু এইখানে যে প্রবলেমটা হয়, এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে একেবারে মার্জিনাল পয়েন্টে ধরো এই যে 20কে আমি কোথায় বসাবো, 20কে কি 2 নাম্বারটায় কাউন্ট করব না 3 নাম্বারটায় কাউন্ট করব, ঠিক আছে, 20কে কি 2 নাম্বারটায় কাউন্ট করব নাকি 3 নাম্বারটায় কাউন্ট করব। যেমন আমি এইখানে আসলে কাউন্ট করছি 2 নাম্বারটা, আমি সবসময় চিন্তা করছি যে মানে শেষেরটা সহ নিব, শেষেরটা সহ নিব, দ্যাট মিনস 10 এখানে কাউন্ট করব, 20 এখানে কাউন্ট করব। আমি চাইলে কিন্তু এরকম করতে পারতাম যে 10 এখানে প্রথমে কাউন্ট করব, 20 প্রথমে কাউন্ট করব, শেষেরটাতে কাউন্ট করব না, ঠিক আছে। সো এরকম প্রবলেম থাকে। তো এই যে এই জিনিসটা যেখানে এরকম মানে একটা যেখানে শেষ হয় অন্যটা সেখানেই শুরু হয়, যখন এই টাইপের হয়, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে শ্রেণীবদ্ধের ক্ষেত্রে অবিচ্ছিন্ন, ঠিক আছে, শ্রেণীবদ্ধের ক্ষেত্রে ভাইয়া অবিচ্ছিন্ন, ঠিক আছে। আর আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে ভাইয়া তুমি আলাদাই করে ফেললা, ঠিক আছে, তুমি বিচ্ছিন্ন বানায় ফেললা। দ্যাট মিনস আগের বার আমি কি করছিলাম, আগের বার অবিচ্ছিন্ন সময় এরকম ছিল 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইরকম, ঠিক আছে। আর আমি ধরো বলতেছি যে প্রথমটার মধ্যে বসাবো, ঠিক আছে, যদি মার্জিনাল কোনো কিছু আসে, যেমন 10 আসলে 10 প্রথমটা, এই 10 হচ্ছে যেখানে শুরু সেইখানে বসাবো, শুরুরটাতে বসাবো, ঠিক আছে, শুরুরটাতে বসাবো। আর বিচ্ছিন্ন হইলে এইখানে ভাই আমি একেবারে আলাদাই করে দিব। সো এখানে ভাই 1 থেকে 10 আসবে, দ্যাট মিনস পরেরটা 11 থেকে 20 পর্যন্ত যাবে, তারপরেরটা যাবে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত, এইরকম। তো এটা হলো প্রবলেমটা কি, এটা হলো কিছু প্রবলেম আছে। যেমন এইটা হলো প্রবলেম হচ্ছে যে ভাইয়া যদি তোমার 10 আর 11-র মাঝামাঝি কোনো সংখ্যা আসে সেইটা তুমি কোথায় বসাবা। যেমন ধরো 10.5 পাইলো, সে কোনটায় যাবে, সে কোনটায় যাবে, ঠিক আছে। সো মাঝে মাঝে আমাদের বিচ্ছিন্নটাকে আসলে কি করে নিতে হয়, অবিচ্ছিন্ন বানায় নিতে হয়। বিচ্ছিন্নটাকে আমার মাঝে মাঝে কি করতে হয় ভাইয়া, অবিচ্ছিন্ন বানায় নিতে হয়, ঠিক আছে, অবিচ্ছিন্ন বানায় নিতে হয়। তাহলে এটা আমরা পারলাম। তাহলে খেয়াল করে দেখো এই যে এখানে একটা বিচ্ছিন্ন উপাত্ত 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এবং প্রত্যেকটায় কত জন করে আছে, ঠিক আছে, প্রত্যেকটায় কত জন করে আছে সেটা হচ্ছে আমাকে দেওয়া আছে, এবং এই প্রত্যেকটায় কত জন করে আছে এইটাকে বলে হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, কতজন আছে, ঠিক আছে, কতজন আছে এই গ্রুপে বা এই সংখ্যাটায়, ঠিক আছে, এই সংখ্যাটার কতজন আছে সেটাকে আমরা বলতেছি কি, গণসংখ্যা বলতেছি, ঠিক আছে, সেটাকে আমরা গণসংখ্যা বলতেছি। তাইলে আর অবিচ্ছিন্ন হইলে কি হইতো, এই যে এখানে দেখো 11 ছিল, তো এই যে 20 আর 20 এটা মিলে যাবে, 20 আর 20 মিলে যাবে, 30 আর 30, 40 আর 40, এবং তখন আমাকে ফিক্সড রাখতে হবে যে আমি মার্জিনাল কোনো কিছু যদি আসে, ঠিক আছে, প্রান্তিক কোনো কিছু যদি আসে, তখন কোনটার মধ্যে বসাবো, আমি কি শুরুরটাতে বসাবো নাকি শেষেরটাতে বসাবো, এটা আমাকে আগে থেকে ডিসাইড করে রাখতে হবে, ঠিক আছে, ডিসাইড করে রাখতে হবে। আমি যদি মিক্স অ্যান্ড ম্যাচ করি তাহলে কিন্তু হবে না। ধরো কোনোটায় মন চাইলো শুরুরটায় বসাইলাম, কোনোটায় মন চাইলো শেষেরটায় বসাইলাম, এইটা করা যাবে না, ঠিক আছে, এইটা মোটেও করা যাবে না, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। এইবার আসি চলক, ঠিক আছে। তাইলে আমার এইখানে খেয়াল করে দেখো, আমার শ্রেণীবদ্ধ উপাত্ত যেরকম অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন হইতে পারে, ভাই আমার চলকও বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হইতে পারে, ঠিক আছে, আমার চলকও কি হইতে পারে, বিচ্ছিন্ন চলক হইতে পারে, ঠিক আছে, আমার চলকও ভাইয়া বিচ্ছিন্ন হইতে পারে, আমার চলকও কি হইতে পারে, অবিচ্ছিন্ন হইতে পারে, ঠিক আছে, চলকও
অবিচ্ছিন্ন হইতে পারে। এখন বিচ্ছিন্ন চলক মানে কি? বিচ্ছিন্ন চলক মানে হচ্ছে এইখানে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে পারবো, ঠিক আছে? পূর্ণ সংখ্যা নিতে পারবো, মানে এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। বিচ্ছিন্ন অ্যাকচুয়াল মিনিং হচ্ছে মাঝখানে মাঝখানে ফাঁকা আছে, মানে অনেক মান তুমি নিতে পারবা না, অনেক মান তুমি কি করতে পারবা না, নিতে পারবা না। যেটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো তুমি 1 নিতে পারতেছো, 2 নিতে পারতেছো, 3 নিতে পারতেছো, কিন্তু 1 আর 2 এর মাঝের যে সংখ্যাগুলো সেগুলো নিতে পারতেছো না। 2 আর 3 এর মাঝের যে সংখ্যাগুলো সেটা কিন্তু তুমি নিতে পারতেছো না। কিন্তু এই জিনিসটাই যখন আমি নিতে পারবো, মানে আমার চলকের মান যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, সেক্ষেত্রে আমার চলকটা হবে কি? অবিচ্ছিন্ন হবে। এক্ষেত্রে যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা আমার অ্যালাউড, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা আমার এক্ষেত্রে কি বলতো ভাই? অ্যালাউড, ঠিক আছে, অ্যালাউড। আচ্ছা, এখন একটু আগে যে আসছিলাম যে ভাই গণসংখ্যা কি? গণসংখ্যা হচ্ছে কোনো একটা শ্রেণীতে বা কোনো একটা সংখ্যা কত বার আছে, ঠিক আছে, বা এইখানে কতজন মানুষ আছে, ঠিক আছে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে জনসংখ্যা। আমার কোন শ্রেণীতে, ঠিক আছে, কোন শ্রেণীর, ঠিক আছে, শ্রেণীতে বা কোন মানে জন্য কতজন, ঠিক আছে, কতজন আছে, অথবা বলতে পারি যে কতটি আছে, ঠিক আছে, কতটি আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি? গণসংখ্যা। সেটাই হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। এখন আমরা একটু কেতাবি ভাষায় সংজ্ঞাটা একটু দেখি, ঠিক আছে, কেতাবি ভাষায় সংজ্ঞাটা দেখি, কারণ আমাদের ক নাম্বারেও কখনো দিয়ে দিতে পারে, ঠিক আছে। কেতাবি ভাষায় দেখো এখানে 2 রকম বলছে, ঠিক আছে, শ্রেণীকৃতর জন্য আর অশ্রেণীকৃতর জন্য। ওকে, আচ্ছা, তাহলে শ্রেণীকৃতর জন্য কি বলছে ভাইয়া? অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে উপাত্ত সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজাতে গেলে দেখা যায় অনেক উপাত্তের পুনরাবৃত্তি ঘটছে। তখন এই উপাত্তগুলোকে একটি বিশেষ তালিকাবদ্ধ করা হয়। এই তালিকাতে উপাত্তে চলকের পুনরাবৃত্তির সংখ্যাই হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। তার মানে তুমি অশ্রেণীকৃতটাকে শ্রেণীকৃত বানাইতে গেলে দেখবা যে অনেক কিছুই, অনেক মানই আসলে কি আসতেছে? রিপিট হচ্ছে। অনেক মানি কি হচ্ছে ভাইয়া? রিপিট হচ্ছে। এই কতবার রিপিট হচ্ছে, কোন মান কতবার আসতেছে, যেমন 20 আসছে 5 বার, 30 আসছে 2 বার, ঠিক আছে, এই মানটাই হচ্ছে গণসংখ্যা। আর শ্রেণীকৃতর ক্ষেত্রে কি? শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধভাবে সাজাতে গেলে প্রতিটি শ্রেণীতে এক বা একাধিক উপাত্ত রয়েছে। একটি শ্রেণীতে কতগুলি উপাত্ত বিদ্যমান তার মানই হচ্ছে উক্ত শ্রেণীর গণসংখ্যা। চমৎকার, ঠিক আছে, আমার হচ্ছে সংজ্ঞা দিচ্ছে, ঠিক আছে, চমৎকার সংজ্ঞা দিচ্ছে, ঠিক আছে। তো শ্রেণীর ক্ষেত্রে ওই শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে, ঠিক আছে, ওই শ্রেণীতে কোন শ্রেণীতে কতগুলি উপাত্ত আছে, কোন শ্রেণীতে, শ্রেণী বানান আসলে ভুল লিখে ফেলতেছি বারবার, এখানে রস্যিকারী হবে, ঠিক আছে, রস্যিকারী হবে বা দীর্ঘিকারী দিচ্ছি, দীর্ঘিকার দিচ্ছি। শ্রেণীতে, ঠিক আছে, কোন শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে, ঠিক আছে, কতগুলো উপাত্ত আছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার গণসংখ্যা। আবার কোন সংখ্যা বা কোন উপাত্ত কতবার পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক আছে, কতবার পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক আছে, কোন উপাত্ত কতবার পুনরাবৃত্তি হচ্ছে, এটা হচ্ছে আমার গণসংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে আমার গণসংখ্যা। সো এইটা বই অনুযায়ী অ্যাকুরেট, ঠিক আছে, এটা আমাদের বই অনুযায়ী হচ্ছে অ্যাকুরেট, ঠিক আছে, বই অনুযায়ী হচ্ছে অ্যাকুরেট। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি যে আরেকটা ফিচার, যে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। ধরো আমার কাছে এরকম শ্রেণী আছে, ঠিক আছে, এরকম কয়টা শ্রেণী আছে? এখানে 4টা শ্রেণী আছে। আমি দেখতেছি যে প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 1টা, পরের শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 3টা, তারপরের শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 5টা, তারপরের শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 2টা। তার মানে গণসংখ্যা মানে হচ্ছে 40 থেকে 50 মধ্যে 2টা ডেটা আমি পাইছি, 40 থেকে 50 মধ্যে 2টা ডেটা পাইছি। এখন এটা 40 থেকে 50 মধ্যে যে কোনো কিছু হইতে পারে, ধরো 41 হইতে পারে, 42 হইতে পারে, বা ধরো 41 আর 47 হইতে পারে, এরকম বিভিন্ন হইতে পারে, ঠিক আছে, এক্সাক্টটা আমি জানি না। আচ্ছা, এখন খেয়াল করছো কিনা, এটা সিরিয়ালি সাজানো আছে, তাই না? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এভাবে সিরিয়ালি সাজানো আছে। তাইলে এখন
গণ সংখ্যাগুলা যদি আমি ক্রমান্বয়ে যোগ করতে থাকি, ক্রমান্বয়ে কি করতে থাকি, যোগ করতে থাকি, সেটাকেই বলে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। যেমন 1 এর ক্ষেত্রে এর উপরে আর কোনো কিছু নাই, তাইলে এইখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 1। বাট পরেরটার ক্ষেত্রে দেখো এর উপরে 1 আছে, তো ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে উপর থেকে এই পর্যন্ত সবগুলার যোগফল, উপর থেকে যে লাইনে আছে এই লাইন পর্যন্ত সবগুলার যোগফল। দ্যাট মিন্স এখানে আসবে 1 আর 3, 1 আর 3 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এই লাইনের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ভাইয়া কত? 4। ঠিক আছে, আসতেছে 4। আচ্ছা, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ভাইয়া 5, তার মানে উপর থেকে 5 পর্যন্ত সবগুলার যোগফল। সো 1 3 5, তাহলে আসে ভাইয়া কত? 9, সরি আসে হচ্ছে 9। এটাকে সহজে কি করা যায় দেখো ভাইয়া, 1 থেকে 3 পর্যন্ত যোগফল তো উপরেরটাতেই আছে, 1 থেকে 3 পর্যন্ত যোগফল উপরেরটাতেই আছে, তাহলে এই 4 এর সাথে 5 যোগ করলেই হয়েছে। সো তুমি হয় এখানে সবগুলা যোগ করবা, বা এইটার সাথে আগের কোনাকুনিটা মানে আগের ক্রমযোজিত গণসংখ্যা সেটা যোগ করবা, যে কোনো একটা করলেই হইল। ঠিক আছে, যে কোনো একটা করলেই হইল। আর এই 2 এর এখানে উপরে সবগুলার যোগফল। সো 1 3 5 2, তাহলে আসে ভাই 11। এবং অবশ্যই পুরাটা করে ফেলার পরে শেষ লাইনের ক্রমযোজিত গণসংখ্যা টোটালটা সমান হবে। শেষ লাইনের ক্রমযোজিত গণসংখ্যা অবশ্যই কি হবে? টোটালটার সমান হবে। ঠিক আছে, এটা না হইলে আমরা বুঝবো হচ্ছে ভুল হচ্ছে। ঠিক আছে, এটা না হইলে আমরা অবশ্যই বুঝবো যে ভুল হচ্ছে। ঠিক আছে, আমরা অবশ্যই বুঝবো যে এই দুইটা যদি না মিলে তাইলে অবশ্যই কি হচ্ছে ভাইয়া? ভুল হচ্ছে। ঠিক আছে, এটা আমরা বুঝবো। ঠিক আছে, এটা আমরা বুঝবো। ওকে, এখন আসি, আমরা তো হচ্ছে কিছু ইনিশিয়াল হচ্ছে আইডিয়া পাইলাম। ঠিক আছে, আইডিয়া পাইলাম। এখন আমরা আমাদের চ্যাপ্টারে প্রবেশ করব। ঠিক আছে, আমরা আমাদের চ্যাপ্টারে প্রবেশ করব। তাইলে আমাদের চ্যাপ্টারের নাম কি? দেখো, নামের প্রথম অংশ হচ্ছে বিস্তার পরিমাপ। ঠিক আছে, আমাদের প্রথম অংশ হচ্ছে বিস্তার পরিমাপ। তাইলে ভাইয়া বিস্তার পরিমাপের দরকারটা কি? তার আগে জানতে হবে ভাইয়া বিস্তার পরিমাপ কি, তাই না? বিস্তার পরিমাপ কি? তোমাদের আইডিয়া কি বলো তো? মানে তোমাদের কি মনে হয় বিস্তার পরিমাপ মানে কি? তোমরা একটু লেখো তো। ঠিক আছে, কমেন্টে বা হচ্ছে এই লাইভ চ্যাটে হচ্ছে এখানে একটু লেখো তো যে বিস্তার পরিমাপ মানে কি। ঠিক আছে, বাংলা অ্যানালাইজ করা ট্রাই করো। ঠিক আছে, বাংলাটা অ্যানালাইজ করা ট্রাই করো। বিস্তার, ঠিক আছে, বিস্তার, বিস্তার মানে কি? কতটুকু ছড়িয়ে আছে। ঠিক আছে, খেয়াল করে দেখো, বিস্তৃত। ঠিক আছে, এর আগে আমরা বিস্তারের কাছাকাছি কি ওয়ার্ড শিখছি বলো তো? আমরা কাছাকাছি পাইছি হচ্ছে বিস্তৃত, তাই না? তার মানে আমার তথ্যগুলা কিভাবে ছড়িয়ে আছে, আমার তথ্যগুলা কিভাবে ছড়িয়ে আছে। ঠিক আছে, আমাদের তথ্যগুলা কিভাবে ছড়িয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা জানাটা জরুরি কেন? এই জিনিসটা জানাটা কিন্তু আসলে জরুরি। দেখো, আমরা 9-10-এ আসলে কি পড়ছিলাম। ঠিক আছে, 9-10-এ আসলে কি পড়ছিলাম। ঠিক আছে, আচ্ছা, ওইখানে যাওয়ার আগে এখানে দেখো বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি। আমরা 3টা প্রয়োজনীয়তা এখানে লিখছি, যে তথ্যের নির্ভুলতা বোঝা যায়, তথ্যের তুলনা সহজ হয়, আর ভবিষ্যৎ অনুমান করা যায়। কিভাবে সেটা আমরা এখনই দেখবো। ঠিক আছে, সেটা আমরা এখনই দেখবো। বাট একটু মনে করে দেখো যে 9-10 আমরা কি পড়ছিলাম। 9-10-এ আমরা মেইনলি 3টা জিনিস পড়ছিলাম। সেটা হচ্ছে ভাইয়া গড়, মধ্যক, গড় মধ্যক, আরেকটা পড়ছিলাম হচ্ছে ভাইয়া প্রচুরক। ঠিক আছে, গড় মধ্যক আর কি পড়ছিলাম? প্রচুরক পড়ছিলাম। ঠিক আছে, এই 3টা জিনিস আমরা পড়ছিলাম। এই 3টা জিনিস আমরা পড়ছিলাম। এই 3টা জিনিসকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতা মানে কোন ডেটা সেটে তোমার কাছে একটা বড় ডেটা সেট আছে, এর মাঝামাঝি কি আছে, এর মাঝামাঝি কোন জিনিসটা আছে, মাঝামাঝি কোন জিনিসটা আছে সেটা তুমি বের করতে চাও। ঠিক আছে, সেটা তুমি বের করতে চাও। এখন সেটা বের করে ভাই আমার লাভ কি? সেটা বের করে আমার লাভ হচ্ছে যে এখান থেকে অনেক তথ্য পাওয়া যায়। ঠিক আছে, ধরো একটা ক্লাসের ধরো ম্যাথের মার্কের গড় আমি পাইলাম হচ্ছে ধরো 140। তো ওইটা শুনেই আমার মনে হচ্ছে হ্যাঁ এখানকার স্টুডেন্টরা সবাই গড়ে 40 নাম্বার পাইছে, তাহলে এই ক্লাসটা মনে হয় ম্যাথে খুব একটা ভালো না। এখন এমনও হইতে পারে যে এই ক্লাসে ঠিক আছে একটা স্টুডেন্ট আছে 90 পাইছে, কিন্তু ওই বাকিদের জন্য ওর 90 মার্কটা আসলে তোমার চোখে পড়তেছে না। কারণ কি বাকিদের জন্য ওই 90টাকে টেনে কোথায় নিয়ে আসছে? মাঝামাঝি নিয়ে আসছে হচ্ছে 40-এ। ঠিক আছে, মাঝামাঝি নিয়ে আসছে 40-এ।
তাইলে মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো, এই জিনিসটা আমরা গড় দিয়েও করতে পারতাম, মধ্যক দিয়ে করতে পারতাম, প্রচুরক দিয়েও করতে পারতাম। তিনটা দিয়েই আসলে কেন্দ্রীয় প্রবণতা বোঝা যায়, যেটা ইংলিশ হচ্ছে কি ভাই, সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন এই সেম জিনিসই চিন্তা করো, ঠিক আছে, সেম জিনিসই চিন্তা করো, পাশাপাশি দুইটা ক্লাসের গড় নাম্বার হচ্ছে 40, ঠিক আছে, পাশাপাশি দুইটা ক্লাসের গড় নাম্বার হচ্ছে 40। এখন তোমার তো শুনে মনে হচ্ছে যে দুইটা ক্লাসের স্টুডেন্টরাই খুব বেশি ভালো না ম্যাথের ক্ষেত্রে, কিন্তু তুমি পরে খোঁজ নিয়ে দেখলা যে প্রথম ক্লাসে, ঠিক আছে, প্রথম ক্লাসে 2জন স্টুডেন্ট 80-র উপরে পাইছে, 2জন স্টুডেন্ট 80-র উপরে পাইছে, আর সেকেন্ড ক্লাসে কোনো স্টুডেন্টই 50-এর উপরে পায় নাই, সেকেন্ড ক্লাসে কোনো স্টুডেন্টই 50-এর উপরে পায় নাই। তাহলে এই যে অ্যাডিশনাল তথ্য দিলাম, এখন কিন্তু তোমার মাথায় তুমি এখন চিন্তা করে দেখো, যেহেতু তুমি জানো গড় হচ্ছে মাঝামাঝি থাকে, তাইলে সেকেন্ড ক্লাসে যেহেতু কেউ 50-এর উপরে পায় নাই, তার মানে সবাই আসলে 40-এর আশেপাশেই আছে, নাহলে তো গড় কি 40-এ থাকতো না, তাই না, 40-এ থাকতো না। বাট প্রথম ক্লাসে যেহেতু 2জন স্টুডেন্ট 80-র উপরে পাইছে, তার মানে ওই প্রথম ক্লাসে কেউ অনেক খারাপ করছে, 1-2 এর দিকেও পাইছে, যেই কারণে সব গড় করে আসলে কোথায় চলে আসছে বলো তো, 40-এ চলে আসছে। তাহলে প্রথম ক্লাসে কিছু ভালো স্টুডেন্ট আছে, আর সেকেন্ড ক্লাসে আসলেই কোনো ভালো স্টুডেন্ট নাই, ম্যাথে ভালো কোনো স্টুডেন্ট নাই। তাহলে দেখছো এই যে দুইটার গড়ই 40, এইখান থেকে কিন্তু আমি আসলে জানি না যে কোনো জায়গায় কোনো স্পেশাল আমার ভালো হচ্ছে স্টুডেন্ট আছে কিনা। বাট যখন তোমাকে আমি এক্সট্রা তথ্য দিয়ে দিলাম, তখন কিন্তু তুমি বের করতে পারলা যে হ্যাঁ, প্রথম ক্লাসে কিছু ভালো স্টুডেন্ট আছে, ওদের আমার আলাদা করে হয়তো আমার এই আলাদা করে হয়তো কোচিং করানো লাগতে পারে, বা এরকম কিছু অ্যাডিশনাল কাজ হয়তো লাগতে পারে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, সব গড় কিন্তু একই রকম না, ঠিক আছে, খেয়াল করছো কিনা, সব গড় কিন্তু একই রকম না, ঠিক আছে, সব গড় আমার একই রকম না, এই জিনিসটা আমরা হচ্ছে বুঝলাম। তাহলে এই যে কোন গড় কিরকম, কোন গড়ের কোয়ালিটি কিরকম, এখানে স্টুডেন্টের কোয়ালিটি কিরকম, এই তথ্যগুলো আমরা কিভাবে পাই, এই তথ্যগুলো আমরা পাবো হচ্ছে বিস্তার পরিমাপের থেকে, মেথড অফ ডিসপারশন, ঠিক আছে, ইংলিশ হচ্ছে মেথড অফ ডিসপারশন, ঠিক আছে, সরি, মেজার অফ ডিসপারশন, ঠিক আছে, মেথড না, মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। সো মেজার অফ ডিসপারশন থেকে আমরা কিন্তু এই তথ্যগুলো পাই, যে তথ্য ডাটাগুলো কিভাবে ছড়ানো। এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে, কখনো কখনো ডাটা যদি বেশি ছড়ানো থাকে তাহলে তখন বেশি ভালো, কখনো কখনো ডাটা যদি কম ছড়ানো থাকে তাহলে তখন হচ্ছে ভালো। যেমন এই মার্কের ক্ষেত্রেই চিন্তা করো, ঠিক আছে, মার্কের ক্ষেত্রেই চিন্তা করো যে মার্কের ক্ষেত্রে গড় হচ্ছে 50, ডাটা বেশি ছড়ানো না, তার মানে তখন তুমি শিওর যে মার্কগুলা 50-এর আশেপাশেই আছে এবং স্টুডেন্টগুলো আসলে সবাই অ্যাভারেজ। কিন্তু গড় আবার আমি তোমাকে বললাম 50, কিন্তু মার্কগুলা অনেক ছড়ানো, আমার 80-90 এর দিকেও মার্ক আছে, 10, 8, 9, 10 এই দিকেও হচ্ছে মার্ক আছে, তখন তুমি একটা ব্যাপারে শিওর হয়ে গেলা যেখানে গড় 50 হইতে পারে, কিন্তু এখানে অনেক ভালো স্টুডেন্টও আছে, অনেক খারাপ স্টুডেন্টও আছে, ঠিক আছে। তাহলে এই যে বিস্তার পরিমাপ করা, ঠিক আছে, ডাটাগুলো কিভাবে ছড়ানো পরিমাপ করা, এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এটা জানা ছাড়া আমি এই ডাটার উপর কিভাবে অ্যানালাইসিস করব, বা ভবিষ্যতে কিভাবে এই ডাটাগুলোকে ট্রিট করব, এই স্টুডেন্টগুলোকে কিভাবে আমি ট্রিটমেন্ট দিব, ঠিক আছে, এই জিনিসটা আমার জন্য জানাটা জরুরি, ঠিক আছে। আমি যদি বিস্তার পরিমাপ না করতাম, এই ডেটার বিস্তার পরিমাপ না করতাম, তাইলে কিন্তু আমি এই ডিসিশনে আসতে পারতাম না যে সবাইকে গদবাধা হচ্ছে জেনারেল ম্যাথে ট্রেনিং দিব, না ভালো স্টুডেন্টগুলোকে আলাদা করে একরকম ট্রেনিং দিব, খারাপ স্টুডেন্টগুলোকে আলাদা করে অন্যরকম ট্রেনিং দিব, ঠিক আছে। এই জিনিসগুলা আমাদের জন্য জানা দরকার, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জন্য জানা দরকার, ঠিক আছে। তাহলে কিভাবে ছড়ানো আছে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা আসলে বুঝতেছি কিসে বলতো, এই যে কিভাবে ছড়িয়ে আছে, ঠিক আছে, কিভাবে ছড়িয়ে আছে, এটাই হচ্ছে আমার বিস্তার, ঠিক আছে, বিস্তার, এবং সেটাই আমরা কি করতে চাই, মাপতে চাই, ঠিক আছে, বিস্তার পরিমাপ করতে চাই। সো মেজার অফ ডিসপারশন, ঠিক আছে, মেজার অফ ডিসপারশন, ঠিক আছে, এইটা আমরা পরিমাপ করতে চাই, বিস্তার পরিমাপ, ঠিক আছে, মেজার অফ ডিসপারশন, তাই তো। সো এই চ্যাপ্টারের নাম, ঠিক আছে, মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। সো এটা আমরা শুরু করলাম, ঠিক আছে, এটা আমরা শুরু করলাম মেজার অফ ডিসপারশন। তাহলে খেয়াল করে দেখো, বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি, তথ্যের নির্ভুলতা বোঝা যায়, ঠিক আছে। তুমি জানো যে এখানে আমার এটা যেই টাইপের ডেটা আমি নিচ্ছি এটা বেশি ছড়ানো থাকার কথা, কিন্তু তুমি দেখলা ডাটাগুলো হচ্ছে এক জায়গায় কাছাকাছি রেঞ্জের, তো তখন তুমি শিওর যে এই ডাটাটা আসলে সঠিক না, এখানে কোনো বায়াসনেস হয়তো আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তথ্যের তুলনা সহজ হয়, এই যে তুলনা তো তোমাদের আমি করেই দিলাম, ঠিক আছে, দুইটা ক্লাসের গড় একই কিন্তু হচ্ছে ডিফারেন্ট ভাবে ছড়ানো,
ওকে, আর ভবিষ্যৎ অনুমান করা যায়, তাই না? অবভিয়াসলি ভবিষ্যৎ এখান থেকে অনুমান করা যায়। ধরো ওই যে দ্বিতীয় ক্লাসের কথা, যেখানে সবাই 40-এর আশেপাশে পাইছে, এদের দিয়ে কি হবে সেটা তুমি বুঝতে পারতেছো। বাট প্রথম ক্লাসে যেখানে হচ্ছে 2-1 স্টুডেন্ট হচ্ছে 80-র উপরেও পাইছে, সেখান থেকে তুমি কিন্তু আন্দাজ করতে পারো যে হ্যাঁ এরা ভালো করবে, এরা ভালো করবে বা এরা খারাপ করবে, ঠিক আছে? এটা তুমি আন্দাজ করতে পারো। ওকে, তাহলে খেয়াল করে দেখো বিস্তার আমাদের এখানে এই যে এই কোশ্চেনটা, এগুলা হচ্ছে তোমাদের আসে মাঝে মাঝে, যে ধরো এই কোশ্চেনটা বিস্তার পরিমাপ বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো, এর প্রয়োজনীয়তা কি। এই যে বইয়ে এরকম সুন্দর করে হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে যে বিস্তার হচ্ছে কি, কোন নিবেশনের বিস্তার বলতে নিবেশনের কেন্দ্রীয় মান, আমরা যে এই যে গড়ের উদাহরণ দিচ্ছিলাম, ঠিক আছে, গড়ের উদাহরণ দিচ্ছিলাম, কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলার ব্যবধানকে বোঝায়। কেন্দ্রীয় মান থেকে কত দূরে আছে, ঠিক আছে, কত দূরে আছে সেটাকে বোঝায়। আবার নিবেশনের মানগুলার পারস্পরিক ব্যবধানও বিস্তার, ঠিক আছে, পারস্পরিক, গড় থেকে যে শুধু তুমি ডিস্টেন্স নিবা সেটা না, ঠিক আছে, তারা নিজেরা কেমন ডিস্টেন্স আছে সেটাও বিস্তার হিসেবে তুমি নিতে পারো। যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশন বা বিচ্ছিন্ন উপাত্তের মানসমূহ এদের গড়ের চারিদিকে কিভাবে বিস্তৃত, ওই যে বলতেছিলাম গড়ের আশেপাশে কি কাছাকাছি আছে না অনেক দূরে দূরে আছে, ঠিক আছে, এই পরিমাপকে আসলে বিস্তার পরিমাপ বলে। এই যে নিচে আমাদের কিছু প্রয়োজনীয়তা দেওয়া আছে যে কি কি করা যায়, এগুলো তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে, পড়ে নিতে পারবে। আচ্ছা, তাহলে এখন আসি বিস্তার পরিমাপ মেইনলি আমরা দুই রকমের পড়বো, ঠিক আছে, আমরা দুই রকমের পড়বো। এক হচ্ছে ভাইয়া পরম, এক হচ্ছে ভাইয়া পরম বা অনপেক্ষ, ঠিক আছে, পরম বা অনপেক্ষ, ইংলিশ হচ্ছে অ্যাবসোলুট, ঠিক আছে, ইংলিশ হচ্ছে অ্যাবসোলুট। আর আরেকটা হচ্ছে ভাই আপেক্ষিক বা রিলেটিভ, ঠিক আছে, আপেক্ষিক বা রিলেটিভ। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে কোনোটার সাপেক্ষে, কোনোটার সাপেক্ষে, সো এখানে তুলনা করব, খেয়াল করবা। আপেক্ষিকের ক্ষেত্রে আমরা আসলে কি করব ভাইয়া? তুলনা করব, খেয়াল করবা। আপেক্ষিকের ক্ষেত্রে আমরা কি করব? তুলনা করব, ঠিক আছে, তুলনা করব। বাট অনপেক্ষ বা হচ্ছে পরম যেটা, পরম যেটা, অ্যাবসোলুট যেটা, সেটার ক্ষেত্রে আসলে তুলনা হবে না, ওইটা একেবারে প্রপারলি টোটাল একটা মান আসবে, টোটাল একটা মান আসবে। এখন দুইটা দুই ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে, খেয়াল করবা, দুইটা দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট আমরা প্র্যাকটিক্যালি বেশি ইউজ করি হচ্ছে আপেক্ষিকটা, প্র্যাকটিক্যালি বেশি ইউজ করি হচ্ছে আপেক্ষিকটা। কেন আপেক্ষিকটা হচ্ছে বেশি ইউজ করি? কারণ খেয়াল করে দেখো, অ্যাবসোলুটটা ঠিক আছে তুমি বের করতে পারবা, বাট দুইটা ডেটার অ্যাবসোলুট কিন্তু সেম আসতে পারে, এবং সেম আসলে দুইটার ইন্টারপ্রিটেশন কিন্তু সেম নাও হইতে পারে। যেমন ধরো আমি ধরো বিস্তার কিভাবে হচ্ছে আমি পরিমাপ করি, ঠিক আছে, বিস্তার কিভাবে পরিমাপ করি, সবচেয়ে সহজ যেটা সেটা দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে ভাইয়া পরিসর। সেটা হচ্ছে কি ভাইয়া? পরিসর। পরিসর মানে হচ্ছে কোনো ডেটা সেটে, তোমার কাছে একটা ডেটা সেট আছে, এটার হাইয়েস্ট মান আর লোয়েস্ট মান এদের পার্থক্যই হচ্ছে পরিসর। সর্বোচ্চ আর সর্বনিম্ন এদের পার্থক্যই হচ্ছে কি ভাইয়া? পরিসর, ঠিক আছে, এদের পার্থক্যই হচ্ছে পরিসর। এখন তুমি খেয়াল করে দেখা, আর আমি ধরো তোমার কাছে এরকম একটা ডেটা আছে যেটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 100 পর্যন্ত, তাহলে 100 মাইনাস 0, ঠিক আছে, 100 মাইনাস 0 ইকুয়াল টু 100, এটাই হচ্ছে পরিসর। এখন আমি তোমাকে যদি বলি যে এই যে দুইটা ডেটা নিয়ে আসছি, প্রথম ডেটার পরিসরও 100, সেকেন্ড ডেটার পরিসরও 100, তার মানে কি তুমি শিওর যে দুইটার মানই হচ্ছে 0 থেকে 100-র মধ্যে? খেয়াল করে দেখো, 0 থেকে 100 এটার পরিসরও হচ্ছে 100, আবার হচ্ছে ধরো 1000 আর 1100, ঠিক আছে, এদের পরিসরও কিন্তু ভাই 100, এদের পরিসরও 100। তাইলে অ্যাবসোলুট যখন দুইটা সমান হয় তখনও কিন্তু আমি শিওর না যে ডেটা মানগুলা কিরকম, ঠিক আছে, 1000-এর বেশি না 1000 কম, এরকম। বাট রিলেটিভের ক্ষেত্রে এটা আসলে তেমন প্রবলেম হয় না। রিলেটিভের ক্ষেত্রে কেন প্রবলেম হয় না? কারণ প্রত্যেকটাকেই একটা নির্দিষ্ট রেঞ্জে এনে, ঠিক আছে, মানে প্রত্যেকটাকেই ধরো ডাটাটা 20-এর মধ্যে আছে, এটাকে 100-তে নিয়ে গেলাম, ঠিক আছে, 100-তে নিয়ে গেলাম ঐকিক নিয়ম করে, বা ডাটাটা 200-তে আছে, এটাকে স্কেল ডাউন করে কিসে নিয়ে আসলাম? 100-তে নিয়ে আসলাম। প্রত্যেকটা আমরা সচরাচর পার্সেন্টেজে ইউজ করি, আমরা সচরাচর পার্সেন্টেজে ইউজ করি। সো প্রত্যেকটাই খেয়াল করে দেখো, প্রত্যেকটাই কিন্তু আসলে সেম সংখ্যায় এনে, ঠিক আছে, 100-তে এনে তারপরে তুলনা করা হয়। সো যখন রিলেটিভ বা আপেক্ষিক আমরা নেই, তখন আসলে তুলনা করা সহজ হয়, তখন আসলে তুলনা করা সহজ হয়। দ্যাট মিনস ধরো 20 আসে, এটা সব ক্ষেত্রে হচ্ছে ইউনিফাইড, সব ক্ষেত্রেই 100-র মধ্যে 20 আসছে, ঠিক আছে, 1000-এর মধ্যে 20 আসে নাই, বা হচ্ছে 50-এর মধ্যে 20 আসে নাই, সবকিছু কি 100-র মধ্যেই 20 আসছে। সো আপেক্ষিকের ক্ষেত্রে আসলে এই তুলনা করাগুলা সহজ হয়। এবং আপেক্ষিকে যেহেতু আমি তুলনা করতেছি, আপেক্ষিক গুলাতে আসলে কখনো একক থাকে না, আপেক্ষিক গুলাতে কখনো কি থাকে না ভাইয়া? একক থাকে না, ঠিক আছে, একক থাকে না। আচ্ছা, তাহলে এখানে একটা একটা করে যদি আমি একটু চিন্তা করি, খেয়াল করে দেখো, আমার এখানে পরিসর আছে, গড় ব্যবধান আছে, পরিমিত ব্যবধান আছে,
চতুর্থক ব্যবধান আছে, ঠিক আছে। আচ্ছা, আর আপেক্ষিক বিস্তার পরিমাপে কি আছে ভাই? পরিসরাঙ্ক আছে, গড় ব্যবধানাঙ্ক আছে, ঠিক আছে। ব্যবধানাঙ্ক লেখা হয়েছে, এটা ব্যবধানাঙ্ক হবে, ঠিক আছে। গড় এখানে ব্যবধানাঙ্ক, ঠিক আছে। আর বিভেদাঙ্ক চতুর্থক ব্যবধানাঙ্ক, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আছে। তো আজকের ক্লাসে আমরা আমরা হচ্ছে এই যে চতুর্থক পর্যন্ত পড়ার প্ল্যান আছে আমাদের, ঠিক আছে। চতুর্থক পর্যন্ত পড়ার প্ল্যান আছে। ওকে, তাহলে এখন কেন্দ্রীয় প্রবণতায় আসি। আমরা তো গত ক্লাসে আর কি, গত ক্লাস বলতেছি যে এসএসসিতে, ঠিক আছে। এসএসসিতে আমরা তো পড়ছি যে গড়, মধ্যক, প্রচুরক, এই জিনিসগুলো আমরা পড়েই আসছি, ঠিক আছে। গড়, মধ্যক, প্রচুরক এগুলা ডেটার হচ্ছে মাঝামাঝি থাকে, এগুলা ডেটার হচ্ছে মাঝামাঝি থাকে। এক এক কেসে আমরা এক এক রকমটা হচ্ছে ইউজ করি। ম্যাক্সিমাম কেসে আমরা গড় ইউজ করি, বাট সব সময় আসলে গড়টা, ঠিক আছে, গড়টা আমাকে সঠিক অ্যান্সার দেয় না, ঠিক আছে, সঠিক অ্যান্সার দেয় না। সো তখন কিছু ক্ষেত্রে আমরা মধ্যক ইউজ করি, আর কিছু ক্ষেত্রে আবার কি আমরা প্রচুরক ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে পরম বিস্তার পরিমাপ, এটার একটা সংজ্ঞার মতো আছে যে ডেটার মানগুলা কেন্দ্রীয় প্রবণতা থেকে কতটা ছড়িয়েছে তা সরাসরি সংখ্যা দিয়ে প্রকাশ করা, সরাসরি সংখ্যা দিয়ে প্রকাশ করা, সেটা হচ্ছে ভাই পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ। ইংলিশে হচ্ছে ভাই অ্যাবসোলিউট, ঠিক আছে। অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। অ্যাবসোলিউট মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন পরিসরের ক্ষেত্রে আসি, ঠিক আছে। পরিসরের ক্ষেত্রে আসি, তাহলে পরিসর কিভাবে হইতে পারে ভাই? অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে পরিসর বের করা যায়, শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে কি বের করা যায়? পরিসর বের করা যায়। তাইলে আমার ওই যে বলছিলাম, আমার উপাত্ত দুই রকমের, এক সময় খালি হচ্ছে কমা দিয়ে দিয়ে সব ডেটা দেওয়া থাকবে, আরেক সময় গ্রুপ করা থাকবে, আরেক সময় কি করা থাকবে? গ্রুপ করা থাকবে। তাহলে যখন এরকম কমা দিয়ে দিয়ে দেওয়া থাকবে, ধরো আমার এরকম ডেটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে। ধরো এরকম ডেটা আমি তোমাকে দিলাম হচ্ছে, ধরো 10, 15, তারপরে 9, তারপরে 12, তারপরে 18, তারপরে 30, ধরো এই কয়টা ডেটা দিলাম, ঠিক আছে। এই কয়টা ডেটা দিলাম। তাহলে এইটার ক্ষেত্রে তোমার কাজ হবে সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা খুঁজে বের করা, ঠিক আছে। সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা খুঁজে বের করা। আমরা দেখতেছি ভাইয়া সবচেয়ে বড় হচ্ছে 30 আর সবচেয়ে ছোট হচ্ছে 9। তাহলে এই ক্ষেত্রে পরিসর আসবে হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তাইলে আসে ভাইয়া 30 মাইনাস 9 মানে 21। এই ডেটার পরিসর হচ্ছে ভাই 21, এই ডেটার পরিসর হচ্ছে 21। বাট যখন শ্রেণীবদ্ধ থাকবে, ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম তিনটা শ্রেণীবদ্ধ আছে। তো এখন আমার পক্ষে তো আসলে এক্স্যাক্টলি কোন ডাটা কত সেটা জানা পসিবল না, বাট আমি এইটুকু জানি যে এই পুরা রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি হইতে পারে হচ্ছে 40, সবচেয়ে বেশি হইতে পারে 40, আর সবচেয়ে কম হইতে পারে 10। বাট হইছে কিনা আমি জানি না, বাট আমার এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 40। এই 40 হইতে পারে, আমি শিওর না 40 হবে কিনা, বাট আমার শিওর হওয়ার দরকারও নাই, ঠিক আছে। আর এখানে সবচেয়ে মিনিমাম হইতে পারে কত? 10, ঠিক আছে। তাহলে এইখানেও পরিসর, ঠিক আছে, পরিসর এটা হবে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, যেটা হচ্ছে ভাই হাইয়েস্ট হচ্ছে 40, লোয়েস্ট হচ্ছে 10। তাহলে এইখানে পরিসর আসে হচ্ছে ভাইয়া 30, এইখানে পরিসর আসে কত ভাইয়া? 30 আসতেছে, ঠিক আছে। এখানে পরিসর আসতেছে হচ্ছে 30। ওকে, তাহলে এই জিনিসটা এখানে বলা আছে, দেখো এই জিনিসটা এখানে বলা আছে যে অবিন্যস্ত, ঠিক আছে, অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সেটাই হচ্ছে আমার কি? আমার পরিসর। আর শ্রেণী বিন্যাস ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণী, সবচেয়ে নিচে যে শ্রেণী আছে মানে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা, এই যে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা যেটা হচ্ছে 40, আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, প্রথমটা নিম্ন সীমা পরেরটা হচ্ছে ঊর্ধ্বসীমা, ঠিক আছে। প্রথমটা নিম্ন সীমা পরেরটা ঊর্ধ্বসীমা। তাহলে সর্বনিম্ন শ্রেণী দেখবে সবার উপরে যেটা, ওইটার নিম্ন সীমা প্রথমটা যেটা হচ্ছে 10। তাইলে L2 মাইনাস L1 এইটা আসতেছে হচ্ছে পরিসর, এইটা আসতেছে আমার কি বলতো ভাইয়া? পরিসর আসতেছে, ঠিক আছে। এটা আসতেছে পরিসর। তাইলে এবার আসি এটা। তাহলে দেখো এই শ্রেণীতে 7 জন ছাত্রের উচ্চতা আমাকে দেওয়া আছে, পরিসর বের করতে বলছে। তাহলে আমি তো ভাইয়া শিওর আমার কি বের করতে হবে? সর্বোচ্চ বের করতে হবে, হাইয়েস্ট বের করতে হবে, আর হচ্ছে লোয়েস্ট বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি হাইয়েস্ট কত। সবচেয়ে বেশি হচ্ছে ভাইয়া 180,
সবচেয়ে বেশি হচ্ছে 180, আর সবচেয়ে কম কত দেখো তো, সবচেয়ে কম হচ্ছে ভাই 165। তাহলে এখানে আমার জন্য সুবিধা হয়েছে যে ডেটাটা আসলে সাজানো, ছোট থেকে বড়তে সাজানো, ছোট থেকে বড়তে সাজানো, সবসময় সাজানো নাও থাকতে পারে, সবসময় সাজানো নাও থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে 165, তাহলে ভাইয়া পরিসর, ঠিক আছে, পরিসর যেটা আসে 180 মাইনাস 165, তাহলে আসে হচ্ছে ভাইয়া 15 সেন্টিমিটার। ঠিক আছে, খেয়াল করো এখানে 15 সেন্টিমিটার হচ্ছে আমার কি বলতো পরিসর। ঠিক আছে, এখানে কিন্তু একক থাকতেছে, ঠিক আছে, এখানে একক থাকতেছে কারণ আমি সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করছি, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার কি করছি, বিয়োগ করছি। ঠিক আছে, আচ্ছা এখন এইটার ক্ষেত্রে পরিসর কি খেয়াল করো, এইটার ক্ষেত্রে পরিসর কি, এই যে এইখানে আমার কি দেওয়া আছে বলতো, শ্রেণী করা আছে। ঠিক আছে, এইখানে আমার কি করা আছে, শ্রেণী করা আছে। তাহলে এইখানে আমার পরিসর কি, তাহলে এইখানে আমার দেখতে হবে হচ্ছে সবচেয়ে বড়টার শেষটা কত, সবচেয়ে বড়টার শেষটা কত, আর সবচেয়ে ছোটটার প্রথমটা কত, সবচেয়ে ছোটটার প্রথমটা কত। তাহলে এই দুইটার বিয়োগফলই হচ্ছে ভাইয়া পরিসর। তাহলে পরিসর আসে কি, ওইখানে হচ্ছে ভাইয়া 20,000 মাইনাস 15,000, তাইলে পরিসর আসে হচ্ছে ভাইয়া এখানে 5,000। পরিসর আসতেছে কত ভাইয়া, 5,000। আমার এখানে পরিসর আসতেছে 5,000। তাহলে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা নিব। ঠিক আছে, সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা আমি একটু নাম দেই, এটা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ শ্রেণী। ঠিক আছে, শ্রেণীটা সর্বোচ্চ হইতে হবে, সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা। ঠিক আছে, ঊর্ধ্ব সীমা। আর এটা কি, এটা হচ্ছে ভাইয়া সর্বনিম্ন শ্রেণী। ঠিক আছে, সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। ঠিক আছে, সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, এই দুইটা নিতে হবে। ঠিক আছে, এই দুইটা আমার নিতে হবে। ঠিক আছে, আমরা অনেক পড়ালেখা করলাম। ঠিক আছে, অনেক পড়ালেখা করলাম, এখন একটা লেসন। ঠিক আছে, এখন একটা লেসন। লেসনটা কি দেখো, খেয়াল করে দেখো। আমাদের মাঝে মাঝেই হচ্ছে মনে এরকম মনে হয় যে ওই যে বলে না, নদীর ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এরকম বলে না যে গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড। ঠিক আছে, সবসময় মনে হয় যে ওই পাশের ও মনে হয় সবচেয়ে ভালো আছে, ও মনে হয় সবচেয়ে ভালো আছে। আচ্ছা, ও যদি ভালো থাকে, ও যদি ভালো থাকে, যেমন এখানে কি বলছে, ইফ দ্য গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড অফ দ্য ফেন্স ইউ ক্যান বেট দ্য ওয়াটার বিল ইজ হায়ার। তার মানে ওই পাশের ঘাস যে বেশি সবুজ মনে হচ্ছে, বেশি তরতাজা মনে হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওই পাশের ঘাসের পরিচর্যা করা হয়ও বেশি। তুমি এই পাশে পরিচর্যা কম করতেছো দেখে তোমার ঘাস কম সবুজ হচ্ছে, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাহলে খেয়াল করো, আরেকজন উন্নতি করতেছে, আরেকজন ভালো আছে, এটার পিছনে তার পরিশ্রমের অবদান আছে, তার পরিশ্রমের অবদান আছে। সো আমরাও যদি সেই সমান পরিশ্রম করি, আমাদেরও যদি সেই পরিমাণ পানি দেই, ঘাসে হচ্ছে সেই পরিমাণ পানি দেই, তাহলে অবশ্যই ওয়াটার বিল আসবে, এবং এই পরিশ্রম তো করতে হবে, এই খরচটা তো করতে হবে, নাহলে তো ঘাস হচ্ছে সবুজ হবে না। সো ওই যে অন্যকে দেখে ঈর্ষা লাগতে পারে, বাট ঈর্ষা লাগলে আমাদের মনে রাখতে হবে যে তার সাফল্যের পিছনে, অন্যজনের সাফল্যের পিছনে নিশ্চয়ই তার পরিশ্রম আছে, এবং আমাদেরকেও সেই পরিশ্রমটা করতে হবে। করলে ইনশাল্লাহ আমরাও কি হয়ে যাব, সফল হয়ে যাব। করলে ইনশাল্লাহ আমরাও কি হয়ে যাব, সফল হয়ে যাব। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা সো ঠিক আছে, আমরা পরের টপিকে আসি। যেমন খেয়াল করে এবার হচ্ছে গড়। ঠিক আছে, গড়। তাইলে আমরা গড় আগেও করছিলাম, এখানেও আমার গড় আছে। ঠিক আছে, সো এই পার্টটুকু তোমাদের জন্য দেখবা সহজ এবং দ্রুত হয়ে যাবে, সহজ এবং দ্রুত হয়ে যাবে। তাহলে গড় কিরকম ছিল ভাই, অশ্রেণীকৃত উপাত্তের জন্য গড় ছিল, শ্রেণীকৃত উপাত্তের জন্য গড় ছিল। আমরা অশ্রেণীকৃতর ক্ষেত্রে কি করতে পারতাম, ডাইরেক্ট সবগুলা যোগ দিয়ে, ধরো 20টা সংখ্যা আছে আমার কাছে, 20টা সংখ্যা আছে, 20টা সংখ্যা সরাসরি যোগ করতাম, সরাসরি যোগ করে 20 দিয়ে ভাগ দিয়ে দিতাম, সরাসরি যোগ করে 20 দিয়ে ভাগ করে দিতাম। এটা হয়তো কি আমার অশ্রেণীকৃতর ক্ষেত্রে হচ্ছে গড় আসতো। বাট শ্রেণীকৃতর ক্ষেত্রে কি করতাম, প্রত্যেকটারই, খেয়াল করো, প্রত্যেকটারই একটা করে গণসংখ্যা থাকতো, প্রত্যেকটারই একটা করে গণসংখ্যা থাকতো, মনে আছে কিনা? আর আমরা কি করতাম, প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু নিতাম, প্রত্যেক শ্রেণীর কি নিতাম, মধ্যবিন্দু নিতাম। কারণ ওই শ্রেণীর গড়, ওই শ্রেণীর যতগুলা সংখ্যা আছে, ধরো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 থেকে 10 এর গড় কিন্তু 5, 1 থেকে 10 এর গড়। ঠিক আছে,
বা 1 থেকে 9 চিন্তা করো, ঠিক আছে, 1 থেকে 9, তাহলে হচ্ছে সুন্দরভাবে বলছে 1 থেকে 9 এর গড় কিন্তু 5, তাহলে ওই শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর গড় দিয়ে গুণ করতাম, তাইলে আমি ওভারঅল একটা আইডিয়া পাইতাম যে এই শ্রেণী থেকে টোটাল কত হইতে পারে, এই শ্রেণী থেকে টোটাল কত হইতে পারে। এই সবগুলা টোটালের গড় নিয়ে আমরা পরে কি করতাম বলতো, এই সবগুলা টোটালের গড় নিয়ে আমরা ফাইনাল গড় বের করতাম, ঠিক আছে, ফাইনাল গড় বের করতাম। তাইলে এখন আমরা নতুন একটা জিনিস দেখবো, ঠিক আছে, যেটা আমাদের আগে ছিল না, সেটা হচ্ছে ভাইয়া গুরুত্বযুক্ত উপাত্তের গড়, মানে ওয়েটেড মিন, ঠিক আছে, এটার ইংলিশটা হচ্ছে ভাইয়া ওয়েটেড মিন, ওয়েটেড মিন, ওজন, GH, ওয়েটেড মিন। এটার মানে কি, আগে যেটা ছিল, আগে যেটা আমরা করতাম, ঠিক আছে, সব গড়েরই সমান গুরুত্ব ছিল, সব নাম্বারেরই সমান গুরুত্ব ছিল, ঠিক আছে, বাট এখন তুমি চিন্তা করে দেখো সব নাম্বারের ইম্পর্টেন্স সেম নাও হইতেই পারে, সেম না হইতেই পারে, ঠিক আছে। যেমন সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে, ধরো তোমাদের এরকম পরীক্ষা হয় যে বছর শেষে তোমার যে রেজাল্ট হবে, ঠিক আছে, বছর শেষে তোমার যে রেজাল্ট হবে, ধরো আমি তোমাকে বললাম যে তোমাদের কি হয়, তোমাদের মিড টার্ম হয়, ঠিক আছে, মিড টার্ম এক্সাম হয়, তোমাদের ক্লাস টেস্ট হয়, ঠিক আছে, তোমাদের ক্লাস টেস্ট হয়, তোমাদের অ্যাসাইনমেন্ট দেয়, ঠিক আছে, বা অ্যাসাইনমেন্ট যদি বুঝতে কষ্ট হয় ধরো হোমওয়ার্ক দেয়, ঠিক আছে, হোমওয়ার্ক দেয়, আর তোমাদের ফাইনাল এক্সাম হয়, ঠিক আছে, ফাইনাল এক্সাম। ধরো এই 4 রকমের পরীক্ষা হয় তোমাদের, ঠিক আছে, মনে করো যে তোমাদের এরকম 4 রকমের পরীক্ষা হয়, ঠিক আছে, 4 রকমের পরীক্ষা হয়, এবং এই 4 রকমের পরীক্ষার পর আমরা গড় বের করতে চাই, ঠিক আছে, এই 4 রকমের পরীক্ষার পর আমরা গড় বের করতে চাই, ঠিক আছে, 4 রকমের পরীক্ষার পর আমরা গড় বের করতে চাই, দাঁড়াও এটা একটু সাইজ করি, হ্যাঁ, 4 রকমের পরীক্ষার পর আমি গড় বের করতে চাই, ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে এখন কিভাবে গড় বের করতে চাই, ধরো তুমি কিরকম মার্ক পাইলা, সবগুলো 100তে, ধরো সবগুলো হচ্ছে 100তে হয়, ঠিক আছে, সবগুলো 100তে হয়, তাইলে তুমি মিড টার্মে, ঠিক আছে, মাঝামাঝি বছরের মাঝামাঝি যে পরীক্ষা সেটাই পাইলা 70, ক্লাস টেস্টে পাইলা ধরো 75, ঠিক আছে, ক্লাস টেস্টে পাইলা 75, হোমওয়ার্কে পাইলা ধরো 95, আর ফাইনাল পরীক্ষায় পাইলা হচ্ছে 80, ঠিক আছে, ফাইনাল পরীক্ষায় পাইলা হচ্ছে 80। তাহলে এখন তোমাদের গড়, ঠিক আছে, গড় তাহলে কত আসে, 70 প্লাস 75 প্লাস 95 প্লাস 80, তাহলে টোটাল আসে হচ্ছে 320, টোটাল আসে হচ্ছে ভাইয়া 320, এইটাকে টোটাল আসে ভাইয়া 320, এটাকে ভাগ করব, টোটাল পরীক্ষা হয়েছে কয়টা, 4টা, টোটাল পরীক্ষা হয়েছে 4টা, তাহলে ভাগ করলে আসে 80, এটাই হচ্ছে তোমার গড়, ঠিক আছে, এটাই হচ্ছে গড়, ঠিক আছে, এটাই হচ্ছে গড়। তাহলে তুমি গড়ে পাইছো হচ্ছে 80, ঠিক আছে, গড়ে পাইছো হচ্ছে 80। তাহলে খেয়াল করো তুমি হোমওয়ার্কে ভালো করছো, ফাইনাল পরীক্ষাও কিন্তু আগের পরীক্ষার চেয়ে বেশি পাইছো, কিন্তু আলটিমেটলি তোমার মার্ক গড়ে কত আসছে, 80 আসছে। বাট পরের বছর তোমার স্যাররা চিন্তা করে দেখলো, আরে হোমওয়ার্ক তো বাসা থেকে করে নিয়ে আসে, এইটারে তো আসলে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে লাভ নাই, এটারে তো খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে লাভ নাই, ফাইনাল এক্সামে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, এটা বছর শেষে পুরো সিলেবাসের উপর হয়। আবার মিড টার্ম এক্সাম এটাকেও বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কারণ এটাও একটা বড় সিলেবাসে হয়, ঠিক আছে, আর ক্লাস টেস্ট এটা নর্মাল ইম্পর্টেন্স হইতে পারে। তো স্যাররা তখন চিন্তা করলো, ওকে ফাইন, ওকে আমরা এখন একটা কাজ করব, ঠিক আছে, আমরা এখানে ওয়েট দিব বা ইম্পর্টেন্স দিব, ঠিক আছে, আমরা এখানে কি দিব, ইম্পর্টেন্স দিব, GHT ওয়েট বলে, যেটার আরেকটা নাম হচ্ছে ইম্পর্টেন্স, ঠিক আছে, ইম্পর্টেন্স, ঠিক আছে, ইম্পর্টেন্স। তাইলে ফাইনালের ইম্পর্টেন্স হচ্ছে সবচেয়ে বেশি, আর হোমওয়ার্কের ইম্পর্টেন্স তারা ধরলো সবচেয়ে কম, তাহলে হোমওয়ার্কের ইম্পর্টেন্স দিল ধরো 1, ঠিক আছে, ক্লাস টেস্টের ইম্পর্টেন্স দিল ধরো 2, ঠিক আছে, মিড টার্মের ইম্পর্টেন্স দিল ধরো 3, আর ফাইনালের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি দিল, এখানে দিল হচ্ছে ধরো 4, ঠিক আছে, ধরো দিল হচ্ছে 4। তাইলে এখন ফাইনালের এক্সামটা 4 গুণ বেশি কাউন্ট হবে, কার চেয়ে, হোমওয়ার্কের চেয়ে 4 গুণ বেশি কাউন্ট হবে। সো তখন আসলে আমরা গড় কিভাবে বের করব, তখন গড় বের করার সিস্টেম হচ্ছে, প্রত্যেক সংখ্যাকে তার ওয়েট দিয়ে গুণ করতে হয়, প্রত্যেক সংখ্যাকে তার ওয়েট দিয়ে গুণ করতে হয়। আর আগে আমরা যে ভাগ করছিলাম, এই যে 4টা পরীক্ষা নিচ্ছি, সো 4 দিয়ে ভাগ করছি, এখন ভাগ করব
টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট কত, দ্যাট মিনস এখানে ওয়েট কত, 3 আর 2 5 আর 1 6 আর 4 হচ্ছে 10, টোটাল ওয়েট হচ্ছে 10। এই গুণফলের যোগফলকে আসলে কত দিয়ে ভাগ করব, টোটাল ওয়েট মোট ওয়েট দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত আসে, 70 ইন্টু 3 210, 75 ইন্টু 2 150, 95 ভাইয়া 95 থেকে, আচ্ছা 75, হ্যাঁ 150, আর এইখানে থাকে ভাইয়া 320। তাহলে এইবার গড় কত আসে খেয়াল করে দেখো, এইবার গড় কত আসে, এটা কিন্তু মোট, ঠিক আছে, এটা একটু লিখে রাখি, এটা মোট, এটা গড় না, ঠিক আছে, এটা গড় বাট এটা মোট। আচ্ছা তাহলে কত আসে, 210, 150, 95, 320, তাহলে টোটাল আসে 775 ভাগ হবে 10 দিয়ে, তাইলে আসে 77.5, 77.5। তাহলে খেয়াল করো, আগের বার তুমি 80 পাইছিলা কারণ তুমি হোমওয়ার্কে কি বেশি মার্ক পাইছো, কিন্তু হোমওয়ার্ক তো ভাই তুমি বাসার থেকে করে নিয়ে আসছো। সো তোমার পরীক্ষা অনুযায়ী তুমি আসলে কত গড়ে পাও বলো তো, 77.5 পাও। এবং এইটাই আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ইউজ হয়, ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ইউজ হয় যে কোন জিনিসের গুরুত্ব কত, ঠিক আছে, কোন জিনিসের গুরুত্ব কত, ওই গুরুত্ব অনুযায়ী গড় বের করা, ঠিক আছে, গুরুত্ব অনুযায়ী গড় বের করা, ঠিক আছে, গুরুত্ব অনুযায়ী গড় বের করা। তাহলে এই ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে, সো ওয়েটেড মিন বা ওয়েটেড অ্যাভারেজ, এইটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। তাইলে খেয়াল করে দেখো, আগে আমরা গড় কিভাবে করতাম, সব যোগফল দিয়ে মোট উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম। আর শ্রেণী বিন্যাসকৃত, যখন শ্রেণী বিন্যাসকৃত তখন কি হইতো, আমাদের একটা বিচ্যুতি থাকতো, মনে আছে, আমাদের একটা বিচ্যুতি থাকতো। ওই যে প্রথমে কি করতাম আমরা, মধ্য শ্রেণী মধ্যমান, ওই যে যেটা বলছিলাম যে গণসংখ্যাকে গুণ করতাম কাকে গিয়ে, মধ্যবিন্দু দিয়ে হচ্ছে গুণ করতাম। আর সংক্ষিপ্ত পদ্ধতি ছিল, সেখানে কি করতাম, সেখানে আমরা বিচ্যুতিটা বের করতাম, তাই না, বিচ্যুতি বের করতাম, শ্রেণী মধ্যমানকে সেই বিচ্যুতি দিয়ে গুণ করতাম, আর একটা গড় আমরা ধরে নিতাম, একটা গড় আমরা ধরে নিতাম, সেইটা দিয়ে আমরা হচ্ছে আগে করতাম। বাট এখন ওয়েটেড এভারেজ করলে আসলে খেয়াল করে দেখো কি হচ্ছে, এক্সআই ডাব্লিউআই, একটু আগে যেটা বলছি, ঠিক আছে, প্রত্যেক মানকে তার ওয়েট দিয়ে বা গুরুত্ব দিয়ে গুণ করতে হবে, ভাগ করব হচ্ছে, আগে যেটা করতাম, আগে এখানে 4টা ছিল, 4 দিয়ে ভাগ করতাম, বাট এখন ভাগ করব হচ্ছে টোটাল ওয়েট দিয়ে, টোটাল ওয়েট দিয়ে হচ্ছে আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করো, এই যে সিজিপিএ, ঠিক আছে, জিপিএ, যেটা জিপিএ সিস্টেমে এই জিপিএটা ক্রেডিট আওয়ারটাই হচ্ছে আসলে ওয়েট, খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে আমার কি বলতো, ওয়েট, ঠিক আছে। তাইলে এখন এটা গ্রেড হবে, ঠিক আছে, গ্রেড। আচ্ছা তাইলে এখন দেখো যে এই যে তোমার ধরো প্রতি সাবজেক্টের হচ্ছে গ্রেড দেওয়া আছে, তোমার ফাইনাল জিপিএ কত, ঠিক আছে, ফাইনাল জিপিএ কত, কিউমুলেটিভ জিপিএ, ঠিক আছে, কিউমুলেটিভ জিপিএ কত। তাইলে খেয়াল করে দেখো 3.5 যে তুমি প্রথম সাবজেক্ট, ঠিক আছে, সি 101, এখানে কত পাইছো 3.5 আর ওয়েট হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা 1.5, ঠিক আছে, 1.5 ক্রেডিট যেটা, 1.5 যেটা, এটাতে তুমি পাইছো হচ্ছে 4, এটাতে তুমি পাইছো 4। 2 যেটা, সেটাতে তুমি পাইছো হচ্ছে, খেয়াল, সরি উল্টা লিখে ফেললাম না, 3.5 3, 4 1.5, হ্যাঁ এখানে উল্টা লিখে ফেলছি, 4 তুমি পাইছো কতটায়, 1.5 পাইছো, ঠিক আছে। তারপরে 2.75 পাইছো, কোনটায় পাইছো, 2 ওয়েটের যেটা সেটাতে পাইছো। 3.25 এটা পাইছো কততে পাইছো ভাইয়া, মানে কোনটায় পাইছো, 3.25 পাইছো 3-এ, ঠিক আছে, 3-এ। আর 3.75, ঠিক আছে, এটা পাইছো কিসে, এটা পাইছো হচ্ছে 0.75, 0.75। তাহলে খেয়াল করো কি হচ্ছে, তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে আমার এক্সআই আর এইটা হচ্ছে ডাব্লিউআই, এটা হচ্ছে ডাব্লিউআই। তাহলে দেখো ওয়েটগুলো এক পাশে লিখছি আর প্রাপ্ত গ্রেডটা হচ্ছে আরেক পাশে লিখছি, প্রাপ্ত গ্রেডটা আরেক পাশে লিখছি, ঠিক আছে। তাহলে তোমাকে দেখো গ্রেডের এভারেজ বের করতে বলছে, গ্রেডের এভারেজ বের করতে বলছে, তাহলে এই গ্রেডেরই এভারেজ বের করতে হবে, ঠিক আছে, গ্রেডেরই এভারেজ বের করতে হবে, যার এভারেজ বের করতে হবে সেটাই হচ্ছে এক্সআই, যার এভারেজ বের করতে হবে সেটাই হচ্ছে এক্সআই। তাহলে অন্যটা হচ্ছে ওয়েট, অন্যটা হচ্ছে আমার ওয়েট, ঠিক আছে, গ্রেডের এভারেজ বের করতে বলছে, তাইলে গ্রেডটাই হচ্ছে আমার কি এক্সআই। যদি আমাকে ক্রেডিট আওয়ারের এভারেজ বের করতে বলতো এই ডেটার থেকে, যেটা আসলে কোনো মেক সেন্স করে না, বাট ক্রেডিট আওয়ারের এভারেজ যদি বের করতে বলতো তাহলে এই গ্রেডটা হইতো ওয়েট, তখন গ্রেডটা কি হইতো, ওয়েট হইতো, ঠিক আছে, সহজ হিসাব। তাহলে এখানে কত আসে দেখো, এখানে কত আসে, তাহলে এইখানে আসে হচ্ছে, ভাইয়া একটা একটা করে বের করি, একটা একটা করে বের করি, 3.5 × 3, এটা আসে
10.5, 4 into 1.5, 6, 2.75 into 2, 5.5, 3.25 into 3, 9.75, 3.75 into 0.75, 2.81, 25, তাহলে এখানে টোটাল আসে আর এখানে টোটাল আসে কত 10.5, 6, 5.5, 9.75, 2.8125, তাহলে এখানে টোটাল আসে ভাইয়া 34.5625 আর এইখানে ওয়েট কত আসে 3 plus 1.5 plus 2 plus 3 plus 0.75, তাহলে আসে 10.25, তাহলে গড় ঠিক আছে গড় আসে 34.5625 divided by 10.25, 34.5625 25 ভাগ 10.25, 3.37, তাহলে তুমি আসলে খুব বেশি ভালো করো নাই, ঠিক আছে তুমি আসলে খুব বেশি ভালো করো নাই, তোমার আসছে হচ্ছে কত ভাইয়া 3.35, ঠিক আছে 37, সরি 3.37 এইটা আসছে তোমার আসলে 3.37 এইটা আসছে, ঠিক আছে 3.37 এইটা আসছে। আচ্ছা এখন আসি পরেরটা, ঠিক আছে আমরা আমরা ওই পরিসর পড়ছিলাম, ঠিক আছে গড় আমরা পড়লাম কেন, কারণ আমরা গড় ব্যবধান বের করতে চাই। খেয়াল করে দেখো এই যে এখানে আমাদের ছিল আমরা একটু আসি, এই যে পরিসরের পরেরটা হচ্ছে কি ভাইয়া গড় ব্যবধান, ঠিক আছে গড় ব্যবধান। তাইলে আমরা রিপিট করলাম কি কারণে, কারণ এখন আমরা গড় ব্যবধান বের করতে চাই। তাহলে গড় ব্যবধান মানে কি, গড় ব্যবধান মিন ডেভিয়েশন, ঠিক আছে ইংলিশে হচ্ছে ভাইয়া মিন ডেভিয়েশন, এমডি লেখে, ঠিক আছে এমডি লেখে মিন ডেভিয়েশন, ঠিক আছে মিন ডেভিয়েশন। তাহলে ভাইয়া মিন ডেভিয়েশন মানে কি, মিন ডেভিয়েশন মানে হচ্ছে গড়ের সাথে পার্থক্য কত, গড়ের সাথে পার্থক্য কত, এটা হচ্ছে ভাইয়া আমার মিন ডেভিয়েশন, ঠিক আছে গড়ের সাথে পার্থক্য হচ্ছে মিন ডেভিয়েশন। তাইলে খেয়াল করো শ্রেণীবিন্যাসকৃত যদি না হয়, শ্রেণীবিন্যাসকৃত যদি না হয় তাহলে গড় ব্যবধান আসলে কি, ঠিক আছে গড় ব্যবধান আসলে কি, তাহলে প্রত্যেকটা গড় থেকে মানে গড় থেকে প্রত্যেকটা বিয়োগ করব, গড় থেকে প্রত্যেকটা বিয়োগ করব, এই ব্যবধানের গড় নিব, এই ব্যবধানগুলার কি নিব গড় নিব, ঠিক আছে ব্যবধানগুলার গড় নিব। এখন এটা আমি গড় থেকেও বের করতে পারি, মধ্যক থেকেও বের করতে পারি, প্রচুরক থেকেও বের করতে পারি। কেন ভাইয়া তিনটার কথা আসলো, কারণ খেয়াল করবা আমার কেন্দ্রীয় প্রবণতা ছিল তিন রকম, গড়ও হইতে পারে, মধ্যকও হইতে পারে, প্রচুরকও হইতে পারে, ঠিক আছে গড় হইতে পারে, মধ্যক হইতে পারে, প্রচুরক হইতে পারে। আমি যখন যেটা নিব, ধরো কোনো ডেটার জন্য আমি চিন্তা করলাম যে কেন্দ্রীয় প্রবণতা এই ডেটার জন্য হচ্ছে মধ্যক, এটা গড় দিয়ে প্রপার অ্যান্সার পাওয়া যায় না, এখানে মধ্যকই হচ্ছে কি আমার কেন্দ্রীয় প্রবণতা, তাহলে তখন কি গড় ব্যবধান হবে কিসের জন্য, মধ্যকের জন্য হবে। তাহলে তখন প্রত্যেকটা ডেটার থেকে মধ্যক বিয়োগ করবো এবং মডুলাস নিব, আমি কারণ পার্থক্যটা নিচ্ছি, আমি কি নিচ্ছি পার্থক্যটা নিচ্ছি, প্রত্যেক ডেটার থেকে মধ্যক বিয়োগ করব, এই পার্থক্যগুলার গড় নিব। ধরো পার্থক্য আসছে 5টা, তাহলে 5টার গড় নিলাম, ঠিক আছে 5টার কি নিলাম গড় নিলাম, ঠিক আছে 5টার কি নিলাম গড় নিলাম। ওকে এখন যদি শ্রেণীবিন্যাস করা থাকে, ধরো শ্রেণীবিন্যাস করা থাকে তাহলে তখন কি করব, তখন আসলে সিম্পল, তখন আসলে ওই যে আগে যেটা করতাম, আগে গণসংখ্যা দিয়ে গুণ করতাম, এখনো আমার কি করতে হবে ভাই গণসংখ্যা দিয়ে গুণ করতে হবে, এখন আমার কি করতে হবে গণসংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে, ঠিক আছে গণসংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে। তাইলে এখন এখানে খেয়াল করো, ঠিক আছে তাইলে এখানে আমাকে কি বলছে যে 20 ওভারের একটা ইনিংসে একটা দলের ওভার প্রতি অর্জিত রান সংখ্যা হচ্ছে নিম্নরূপ, তাহলে প্রতি ওভারে রান সংখ্যা হচ্ছে এইটা, ঠিক আছে তাইলে সংখ্যাগুলার গাণিতিক গড় থেকে, দেখো এখানে আমাকে বলে দিছে সংখ্যাগুলার কিসের থেকে ভাইয়া গাণিতিক গড় থেকে, তাইলে গড়ের জন্য গড় ব্যবধান বের করতে হবে, এইখানে গড়ের জন্য কি বের করতে হবে ভাইয়া গড় ব্যবধান বের করতে হবে। তাহলে পুরা এই সংখ্যাটার আসলে প্রথমে গড় নিতে হবে, ঠিক আছে পুরা সংখ্যাটার আসলে আমার কি নিতে হবে বলতো, এই সংখ্যাগুলার আমার আসলে প্রথমে নিতে হবে হচ্ছে ভাইয়া গড়, ঠিক আছে গড় নিতে হবে। তাহলে আমি যদি একটু গড় নেই তাহলে কত আসি দেখি 5 3 9 2 1 7 8 5 11 13 4 7 8 6 13 11 1 7 9 10 সব যোগ করলাম, টোটাল আসলে হচ্ছে ভাই 140, টোটাল আসলে 140 আর 20 ওভার তারা খেলছে, তাই তো 20 ওভার খেলছে, তাইলে গড়ে
7 রান করে করছে, গড়ে 7 রান করে করছে। এখন আমার যেটা নিতে হবে প্রত্যেকটার থেকে, ঠিক আছে, প্রত্যেকটার থেকে খেয়াল করে দেখো, এই 7 বিয়োগ করে পজিটিভটা নিতে হবে। 7 বিয়োগ করে কি নিতে হবে? পজিটিভটা নিতে হবে। আমি এক কাজ করি, আমি সিরিয়ালি একটু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। 5 3 9 2 1, ঠিক আছে, 5টা। 7 8 7 8 5 11 13, 5 11 13, ঠিক আছে, 13। আচ্ছা, 4 7 8 6 8 6 13, ঠিক আছে, 8 6 13, 11 1 7 9 10। এই 20টা ডাটা হইলো। প্রত্যেকটার থেকে গড় বিয়োগ করে আমরা পার্থক্যটা নিব। খেয়াল করবা, প্রত্যেকটার থেকে গড় বিয়োগ করে কি নিব? পার্থক্যটা নিব, ঠিক আছে। তাইলে -7 এটার মডুলাস নিব, 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 -7 এর মডুলাস, -7 এটার মডুলাস, -7 এটার মডুলাস। তাহলে কত কত আসে আমরা একটু দেখি। এখানে আসে ভাইয়া 2, এইখানে আসে 4, এইখানে আসে 2, এইখানে আসে 5, এইখানে আসে 6, এইখানে আসে 0, এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে আসে 3 0 1 1 6 4 6 0 2 3। তাহলে এই যে পার্থক্যগুলা পাইলাম, ঠিক আছে, পার্থক্যগুলা পাইলাম, সেটার যোগফল নিব, ঠিক আছে, পার্থক্যগুলা পাইলাম, সেটার যোগফল নিব। তাহলে সেটার যোগফল কি আসে? সেটার যোগফল কি আসে? যে পার্থক্যগুলা, ঠিক আছে, 2 4 2 5, ঠিক আছে, এগুলো যোগ করব। তাহলে 2 4 2 5 6, তাহলে এই 6টা যোগ করলে আসে হচ্ছে 19। এখানে কত আসে? 0 1 2 4 6, তাহলে এখানে যোগ করলে আসে ভাইয়া 13। 3 0 1 1 6, এখানে যোগ করলে আসে ভাইয়া 11। আর এখানে 4 6 0 2 3, তাহলে এখানে যোগ করলে আসে ভাইয়া 15। তাইলে টোটাল আসে 19 13 11 15, তাহলে আসে হচ্ছে ভাই 58। এই 58কে টোটাল 20টা আছে, তাই না? 20টা আছে, তাহলে 20টা দিয়ে ভাগ করলাম, 58 ভাগ 20 ইকুয়াল টু আসে হচ্ছে 2.9। এইটাই হচ্ছে আমার গড় ব্যবধান, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার গড় ব্যবধান, এটাই হচ্ছে আমার কি? গড় ব্যবধান। তাহলে প্রত্যেকটার গড়ের থেকে পার্থক্য নিলাম, সেই পার্থক্যগুলার গড় বের করছি। পার্থক্যগুলার কি বের করছি ভাইয়া? গড় বের করছি, ঠিক আছে, পার্থক্যগুলার গড় বের করছি। তাহলে এইটা হচ্ছে আমার গড়ের ক্ষেত্রে গড় ব্যবধান, গড়ের ক্ষেত্রে গড় ব্যবধান। এখানে আমার 20টা ডেটা দেওয়া ছিল, এই জন্য এইভাবে করছি। এখন এটা যদি শ্রেণীবদ্ধ করা থাকতো তাইলে আমরা ডিফারেন্ট ভাবে করতাম, তাহলে ডিফারেন্ট ভাবে করতাম। যেমন এই যে এখানে দেখো আমার শ্রেণীবদ্ধ করা আছে, ঠিক আছে, শ্রেণীবদ্ধ করা আছে। তাইলে এইটাকে আমরা একটা চার্টে কনভার্ট করি, ঠিক আছে, চার্টে কনভার্ট করি এখানে। তাহলে এইখানে আগে একটু লিখি, ঠিক আছে, এখানে আগে একটু লিখি। তাহলে ভাইয়া 51 থেকে 60, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, ঠিক আছে। তাহলে এখানে থাকলো এরকম, আমরা আলাদা করলাম, আর নিচে টোটাল। তাহলে প্রথমটা উপরে, এটা হচ্ছে আমার শ্রেণী, ঠিক আছে, এটা হচ্ছে আমার শ্রেণী। আর এই পাশে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে, গণসংখ্যা। এখানে আমার গণসংখ্যা। তাহলে গণসংখ্যা কত ভাই? এখানে 10, এখানে হচ্ছে 20, এইখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 10, আর এইখানে হচ্ছে 5, ঠিক আছে, 5। তাইলে আমার কি মধ্যমান লাগবে, তাই না? শ্রেণী মধ্যমান,
শ্রেণী মধ্যমান লাগবে। তাইলে 51 আর 60, ঠিক আছে, 51 আর 60 এর মাঝে কত আছে? 51 প্লাস 60 ভাগ 2, তাইলে আছে হচ্ছে ভাইয়া 55.5, 55.5, 65.5, 75.5, আর এখানে আসে হচ্ছে ভাইয়া 85.5, 95.5। তাইলে এখানে কি আসে? প্রথমে লাগবে গড়, ঠিক আছে, প্রথমে বের করতে হবে কি? গড় বের করতে হবে, ঠিক আছে, গড় বের করতে হবে। তাইলে কোনটা কি খেয়াল করো, কোনটা কি খেয়াল করো। তাইলে এইটা হচ্ছে ভাইয়া আমার এফআই, ঠিক আছে, গণসংখ্যা হচ্ছে এফআই, শ্রেণী মধ্যমান হচ্ছে ভাইয়া এক্সআই। তাইলে এখানে আসবে হচ্ছে এফআই এক্সআই, ঠিক আছে, এফআই এক্সআই। তাহলে এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করতে হবে। তাহলে এই দুইটা গুণ করলে আসে ভাইয়া 555, এইখানে আসে 65.5 ইন্টু 20, তাহলে আসে হচ্ছে 1310, 75.5 ইন্টু 15 আসে হচ্ছে 1132.5, এখানে আসে 855, 95.5 ইন্টু 5 আসে হচ্ছে 477.5, 477.5। তাহলে টোটাল কত আসে? 555, 1310, 1132.5, 855, 477.5, তাহলে আসে হচ্ছে 4330। আর টোটাল কতজন আছে? টোটাল কতজন আছে? 10, 20, 15, 10, 5, টোটাল আছে ভাইয়া 60 জন। তাইলে গড় খেয়াল করো, আমার গড় আসে হচ্ছে, গড় আসে হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই, মানে এফআই এক্সআই গুলা সামেশন ডিভাইডেড বাই সামেশন অফ এফআই, মানে গণসংখ্যার সামেশন, ঠিক আছে, গণসংখ্যার সামেশন। তাইলে 4330 ভাগ 60, 4330 ভাগ 60 ইকুয়াল টু আসে হচ্ছে 72.17, ঠিক আছে, 72.17, এটা হচ্ছে গড়। এইবার আমার যেই কাজ, এবার আমার এডিশনাল কাজ, ঠিক আছে, এবার আমার এডিশনাল কাজ সেটা হচ্ছে প্রত্যেকটার পার্থক্য নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার কি নিতে হবে আমার? এটাকে একটু বাড়াই দিই প্রত্যেকটাকে, হ্যাঁ, প্রত্যেকটার গড়ের থেকে পার্থক্য নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার গড়ের থেকে পার্থক্য নিতে হবে। এটা প্রত্যেকটাকে বাড়াই দিই, দাঁড়াও, প্রত্যেকটার গড়ের থেকে পার্থক্য নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার আমার গড়ের থেকে পার্থক্য নিতে হবে, প্রত্যেকটার গড়ের থেকে পার্থক্য নিতে হবে। তাহলে কি? মডুলাস অফ এক্সআই মাইনাস এক্স বার, এক্সআই মাইনাস এক্স বার। তাহলে এইটা হচ্ছে আমার এক্স বার, ঠিক আছে, এইটা হচ্ছে এক্স বার, আর প্রত্যেকটা এক্সআই হচ্ছে এগুলা, ঠিক আছে, প্রত্যেকটা এক্সআই হচ্ছে এগুলা। তাহলে কি করব? ঠিক আছে, কি করব? 72.17, আচ্ছা তাহলে একবার করে করি। তাহলে 55.5, তাহলে প্রথমটা আসে ভাইয়া 16.67, 16.67, পরেরটা ওই যে 72.17 থেকে এটা, মানে এইটার থেকে 72.17 বাদ দিব, ঠিক আছে, যেটা থেকে বাদ দিই না কেন, আমার তো মডুলাস আছে, মডুলাস আছে, সমস্যা নেই আসলে, ঠিক আছে। তাহলে 65.5, 6.67, 75.5, 3.33, 85.5, 13.33, 95.5, 23.33। তাহলে এই সবগুলা যদি যোগ করি 16.67, 6.67, 3.33, 13.33, 23.33, তাহলে টোটাল আসে 63.33, 63.33। তাহলে ভাইয়া গড় ব্যবধান, গড় ব্যবধান, ঠিক আছে, গড় ব্যবধান কি আসে? ও গড় ব্যবধানে আবার হচ্ছে এই যে এগুলার সাথে এই এফআই গুণ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটার সাথে কি গুণ করতে হবে? এফআই গুণ করতে হবে। এখনো হইল না, প্রত্যেকটার সাথে এফআই গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে এফআই, এফআই এক্সআই মাইনাস এক্স বার। তাহলে এখানে ছোট করে একটু লিখে ফেলি, ঠিক আছে, ছোট করে একটু লিখে ফেলি 16.67। তাহলে আসলে এইটার দরকার নেই, ঠিক আছে, এইটার দরকার নেই।
তাহলে 16.67 ইন্টু 10, তাহলে 166.7, 6.67 ইন্টু 20, 133.4, 3.33 ইন্টু 15, 49.95, 49.9, 13.33 ইন্টু 10, 133.3, 133.3, 23.33 ইন্টু 5, 116.65, এইগুলার যোগফল লাগবে, ঠিক আছে? এইগুলার যোগফল 166.7, 133.4, 49.95, 133.3, 116.65, তাহলে টোটাল আসে ভাইয়া 600, টোটাল আসে 600। তাহলে গড় ব্যবধান হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার, এই সামেশনকে ভাগ দিব হচ্ছে গণসংখ্যা দি, এই সামেশনকে ভাগ দিব গণসংখ্যা দি। তাহলে 600/60, 660, গড় ব্যবধান আসে 10, গড় ব্যবধান আসতেছে 10। দেখো আমার এই যে আগেরটার সাথে যদি আমি মিলাই, এই যে এখানে, ঠিক আছে, এন হচ্ছে টোটাল গণসংখ্যা, তাহলে গড় ব্যবধান আসতেছে 10, গড় ব্যবধান আসতেছে কত? 10 আসতেছে, ঠিক আছে, গড় ব্যবধান আসতেছে ভাইয়া 10, ঠিক আছে, গড় ব্যবধান আসতেছে 10। তাহলে খেয়াল করছো এখানে আসলে অনেক কিছু বের করা লাগে, এবং এই প্রথমে এই পর্যন্ত আসলে লাগে গড় বের করার জন্য, গড় ব্যবধানের জন্য আসলে গড় লাগবে, কিছু করার নেই, গড় ব্যবধানের জন্য গড় লাগবে। তাহলে এটা আমরা এইভাবে করতে পারবো, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারবো। এখন আসি চতুর্থক, ঠিক আছে, ইংলিশে হচ্ছে ভাইয়া কোয়ার্টাইল, ইংলিশে হচ্ছে কোয়ার্টাইল। চতুর্থক আসলে কি? চতুর্থক হচ্ছে মানে 4 ভাগে ভাগ করে, ঠিক আছে, পুরো ডেটাটাকে যদি আমি 4 ভাগে ভাগ করতাম, তাহলে প্রত্যেক অংশই হচ্ছে কোয়ার্টাইল, ঠিক আছে। আমরা বলি না ওই যে কোয়ার্টার বলি, ঠিক আছে, কোয়ার্টার বলি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা কোয়ার্টার, তারপরে এপ্রিল থেকে জুন পর্যন্ত আরেকটা কোয়ার্টার, ঠিক আছে। সো প্রত্যেক ডাটাকে 4 ভাগে ভাগ করে আসলে আমি কি পাবো? আমরা বিভিন্ন কোয়ার্টার পাবো, বিভিন্ন কি পাই? কোয়ার্টার পাই। যেমন এখানে আমি যদি তোমাকে দেখাই যে এই যে আমার পুরা ডেটা আছে, ঠিক আছে, পুরা ডেটা আছে, তাহলে এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে মাঝে একটা, এইটার মাঝে একটা, এইটার মাঝে একটা, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কোয়ার্টাইল, বা ইংলিশে হচ্ছে, বাংলায় হচ্ছে চতুর্থাংশ, চতুর্থ অংশ, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কোয়ার্টার 1 বা কোয়ার্টাইল 1, এইটা হচ্ছে আমার কোয়ার্টাইল 2, এইটা হচ্ছে আমার কোয়ার্টাইল 3, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়ার্টাইল 3, ঠিক আছে। নরমালি টোটাল 4 ভাগে ভাগ করলে দেখো 4 ভাগে ভাগ হয়েছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। তাহলে প্রত্যেক ভাগ হচ্ছে এক একটা কোয়ার্টাইল, ঠিক আছে, প্রত্যেক ভাগ হচ্ছে এক একটা কোয়ার্টাইল, ঠিক আছে। এখন এই কোয়ার্টাইল কিভাবে বের করা যায়? ভাই খুবই সহজ, কোয়ার্টাইল 1 থাকবে হচ্ছে 25% যেখানে ডাটা যেখানে সেইখানে, কোয়ার্টার 2 যেটা, এটা থাকবে ভাইয়া কোথায়? 50% যেখানে সেইখানে, কোয়ার্টার 3 যেটা, এটা কোথায় থাকবে ভাইয়া? 75% যেখানে সেখানে, আর লাস্টেরটা তো শেষই 100%, ঠিক আছে। সো 0%, 25%, 50%, 75%, 100%, ঠিক আছে, 100%। সো মাঝের তিনটা হচ্ছে তিনটা কোয়ার্টাইল, ঠিক আছে, তিনটা কোয়ার্টাইল, কোয়ার্টাইল 1 2 3। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু আমার ডেটার মধ্যবিন্দু, খেয়াল করে দেখো, এইটা কিন্তু আমার ডেটার কি বলতো ভাইয়া? মধ্যবিন্দু, ঠিক আছে, 50%-এ থাকে, 50%-এ থাকে, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন তাহলে কোনো ডেটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা কোনো ডেটার ক্ষেত্রে তাহলে কোয়ার্টাইল কিভাবে বের করব? খেয়াল করে দেখো, আমরা কোনো ডেটার ক্ষেত্রে কোয়ার্টাইল কিভাবে বের করব? তোমরা চিন্তা করো তো কিভাবে? চতুর্থক, ঠিক আছে, কোনো ডেটার ক্ষেত্রে চতুর্থক আমরা কিভাবে বের করব? যে কোনো চতুর্থক আমরা বের করতে চাই, ধরো প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, ঠিক আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, যদি আমরা বের করতে চাই, তাহলে তখন কিভাবে বের করব? ঠিক আছে, তখন আমরা কিভাবে বের করব কি মনে হয়? তাহলে খুবই সহজ, ঠিক আছে, ডেটার 25% অংশ যেটা, সেটা আমাকে বের করতে পারতে হবে, ঠিক আছে, সেটা আমাকে বের করতে পারতে হবে। 50% যেটা, সেটা আমাকে বের করতে পারতে হবে। 75% যেটা, সেটা আমাকে বের করতে পারতে হবে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এটার জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে, এন জোড় হইলে আর হচ্ছে বিজোড় হইলে, ঠিক আছে, এন জোড় হইলে আর হচ্ছে বিজোড় হইলে। তাহলে খেয়াল করো আমার মেইনলি মাঝামাঝি যেটা, এটা বের করাটা কোনো কঠিন কিছু না, কারণ মাঝামাঝি যেটা এটা কিছুই না, এটা হচ্ছে ভাইয়া মধ্যক বের করার মতো, ঠিক আছে। এটা যেহেতু মধ্যবিন্দু, এটা মধ্যক বের করার মতো। বাকি দুইটা আমাদের জন্য নতুন, ঠিক আছে, বাকি দুইটা আমাদের জন্য নতুন। তাহলে ফর্মুলা কি, ফর্মুলাটা একটু দেখি যে এন যদি বিজোড় হয়, ঠিক আছে, এন যদি বিজোড় হয় তাহলে তো আসলে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে n+1 যদি 4 দ্বারা বিভাজ্য হয় আর n+1 যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, ঠিক আছে, n+1 যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, ঠিক আছে, না হয়, তাহলে সেক্ষেত্রে Q1 আসলে কততম পদ হবে, Q1 আসলে কততম পদ হবে, n+1/4 তম পদ, n+1/4 তম পদ যদি n+1 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে Q1 হবে n+1/4 তম পদ, আর Q3 হবে এইটারই 3 গুণ, এইটারই কি হবে 3 গুণ। তাহলে এটা প্রথমটা ধরো, তুমি 100টা পদ ধরো, তোমার n+1 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, ধরো 99টা পদ আছে, ঠিক আছে, 99টা পদ আছে, তাহলে 99 পরেরটা 100 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে 100 4 ভাগের 1 ভাগ মানে 25তম পদ হবে Q1, 50তম পদ হবে Q2, আর 75তম পদ হবে হচ্ছে Q3, ঠিক আছে, 75তম পদ হবে হচ্ছে Q3, ঠিক আছে। এটা হচ্ছে কি অশ্রেণীকৃতর জন্য, অশ্রেণীকৃতর জন্য। আর যদি n+1 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যেমন ধরো তোমার কাছে হচ্ছে 100টাই পদ আছে, ঠিক আছে, 100টাই পদ n বিজোড় হইতে হবে, ঠিক আছে, n বিজোড় হইতে হবে, দ্যাট মিন্স ধরো 97, ঠিক আছে, 97 এর জন্য n+1 হচ্ছে 98, 98 আবার 4 দ্বারা বিভাজ্য না, তাহলে তখন কি করব, তখন নিতে হবে ভাই n-1 তম পদ আর n+3 তম, n-1 ডিভাইডেড বাই 4 আর n+3 ডিভাইডেড বাই 4। তাহলে আমি কত নিছিলাম ভাইয়া, আমি নিছিলাম হচ্ছে এটার ক্ষেত্রে 97 চিন্তা করছিলাম, n চিন্তা করছিলাম 97, তাইলে 96/4, ঠিক আছে, খেয়াল 1 কমায় নিব, ঠিক আছে, 1 কমায় নিব, 96/4 দ্যাট মিন্স 24তম পদ আসে, প্রথমটা আসে হচ্ছে 24তম, আর এই পরেরটা কি আসে 97 + 3 100, 100/4 মানে হচ্ছে 25, ঠিক আছে, 25তম। এই দুইটা পদের গড় হবে হচ্ছে Q1, এই দুইটা পদের গড় হবে হচ্ছে ভাইয়া Q1। আর Q3 কি হবে, Q3 দেখো যে এখানে একটা সিম্পল জিনিস বলে দিছে যে 3 × n, 3 × 97 + 1 ডিভাইডেড বাই 4 দ্যাট মিন্স কি 73, ঠিক আছে, 73তম, আর পরেরটা বলছে 3 × 97 + 5 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 74তম। এদের গড় হবে হচ্ছে Q3, ঠিক আছে, এদের গড় হবে হচ্ছে Q3। আর যদি জোর হয় তাহলে হচ্ছে এরকম ফর্মুলা, ঠিক আছে, জোর হয় এরকম ফর্মুলা। আমি একটু লিখি কারণ এখান থেকে আমরা একটা সুন্দর সিম্পল ফর্মুলা বানাইতে চাই, ঠিক আছে, সিম্পল ফর্মুলা বানাইতে চাই। তাহলে এইটার ক্ষেত্রে ধরো n এর মান হচ্ছে 99, ঠিক আছে, n এর মান 99, তাইলে Q1 আসে হচ্ছে 25তম, Q1 আসে 25তম, আর Q3 আসে 75তম, ঠিক আছে, Q3 আসে 75তম। এইটার ক্ষেত্রে কি হয়, n যদি জোর হয় তাহলে n যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটার ক্ষেত্রে n ধরলাম 100, ঠিক আছে, n ধরলাম হচ্ছে 100, তাহলে n এর এই Q1 কি আসবে, Q1 আসবে n/4তম পদ আর তার পরেরটা, তার মানে Q1 আসে হচ্ছে 25তম, 26তম এর গড়, আর Q3 হচ্ছে এটারই 4 গুণ, Q3 তাহলে আসে 75তম, আর হচ্ছে 76তম, 75তম আর 76তম, এটার অর্ধেক, এটা আসতেছে। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, n জোর হয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য না হয়, ধরো আমার তাইলে হচ্ছে 98, ঠিক আছে, তাহলে আমার কি নিতে হবে, এখানে 98 নিতে হবে, এখানে নিতে হবে ভাই 98, তাহলে 98 এর ক্ষেত্রে কি 2 যোগ করে 4 দিয়ে ভাগ, আর 3 গুণের সাথে 2 যোগ করে 4 দিয়ে ভাগ, দ্যাট মিন্স 2 যোগ করলে আসে হচ্ছে 100, তাহলে Q1 আসে হচ্ছে 25তম, ঠিক আছে, 25তম, আর এখানে আসে কি 3 × 98 + 2, 296/4 মানে 74তম, এটা Q1, আর Q3 হচ্ছে 74তম, ঠিক আছে, 74তম, তাহলে 3 × 98 + 2 ডিভাইডেড বাই 4 তাহলে 74তম, ঠিক আছে, 74তম, 25 আর 25 × 3
25 × 3, ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে আমার এক একটা কোয়ার্টাইল, ঠিক আছে, এইগুলা হচ্ছে এক একটা কোয়ার্টাইল। এখন এইখান থেকে আমরা কোনো সিম্পল কিছু বের করতে পারি কিনা, ঠিক আছে, সিম্পল কিছু বের করতে পারি কিনা, ঠিক আছে। ধরো 99/4, তাহলে আসে হচ্ছে 24.75, আর হচ্ছে এখানে আসে 99/4 × 3, তাহলে আসে 74.25, ঠিক আছে, 74.25। ওকে ফাইন। এখানে কি আসে 97/4, তাহলে হচ্ছে 24.25, 72.75, 72.75, ঠিক আছে, 72.75। ওকে ফাইন। এখানে আসে 99/3/4, 74.25, 74.25। এখানে আসে, আসলে মেসি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা এই ফর্মুলাই ফলো করি, এটাই বেটার, ঠিক আছে, ফর্মুলাই ফলো করি আপাতত। পরে ভাইয়ের মাথায় যদি আরো ইন্টারেস্টিং জিনিস আছে কিভাবে ডাইরেক্ট বের করা যায়, হয়তো কোনো একটা সিস্টেম আমরা পাবো, হয়তো কোনো একটা সিস্টেম পাবো, ঠিক আছে। আচ্ছা ফাইন। তাহলে এখন শ্রেণীবিন্যাসকৃত যদি হয়, শ্রেণীবিন্যাসকৃত যদি হয়, তাইলে এইখানে যা সিম্পল ফর্মুলা, এবং এই ফর্মুলাটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগে মধ্যকের ক্ষেত্রে দেখছিলাম, মনে আছে কিনা, ঠিক আছে, আমরা কিন্তু মধ্যকের ক্ষেত্রে দেখছিলাম, মনে আছে কিনা, ঠিক আছে। আমরা কিন্তু এই ফর্মুলাটা আগে আসলে কি মধ্যকের ক্ষেত্রে দেখছিলাম, তাই না, যে এখানে কি হইতো n/2 হইতো, ঠিক আছে, n/2 হইতো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, li, li মানে কি, i তম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, খেয়াল করো, i তম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে চতুর্থক যেই শ্রেণী, ঠিক আছে, চতুর্থক যেই শ্রেণী, সেই শ্রেণীর নিম্ন সীমা বের করতে হবে। এখন আই মানে কি, আই মানে হচ্ছে কততম চতুর্থক, ঠিক আছে, কততম চতুর্থক। এখন চতুর্থক তো আমার তিনটা হইতে পারে, Q1, Q2 আর Q3, তাহলে আই এর মান হবে 1 2 3, ঠিক আছে। আই এর মান আমার এখানে কি হবে বলতো, আই এর মান জাস্ট তিনটাই অ্যাভেলেবল, 1 2 3, দ্যাট মিনস Q1 Q2 Q3, ঠিক আছে, Q1 Q2 Q3, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। এখন i তম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, তুমি দেখবা যে চতুর্থক বের করতে চাও, ঠিক আছে, যে এই চতুর্থক শ্রেণীটা কোনটা। আচ্ছা চতুর্থক শ্রেণী তুমি কিভাবে বুঝবা, ওই যে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে বোঝা যাবে, ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে বোঝা যাবে। ধরো আমার টোটাল ডেটা আছে হচ্ছে 100টা, তাহলে আমি জানি Q1 আছে 25 নম্বরে আর Q3 আছে 75 নম্বরে, তাহলে 25 নাম্বারটা কোন ক্রমযোজিতর মধ্যে পড়ছে। ধরো একটার মধ্যে আছে 26 পর্যন্ত, তাহলে ওইটার মধ্যে ওই শ্রেণীটা হচ্ছে আমার কি চতুর্থক শ্রেণী, ঠিক আছে, ওই শ্রেণী হচ্ছে চতুর্থক শ্রেণী। আচ্ছা FCI, ঠিক আছে, FCI কি বলতেছে, i তম চতুর্থক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ওই যে দেখছো ক্রমযোজিততা লাগতেছে। FMI, i তম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, চতুর্থক শ্রেণীর গণসংখ্যা লাগতেছে। n হচ্ছে ভাইয়া মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, মানে প্রত্যেক শ্রেণীর পরিসর কত, ঠিক আছে, ব্যাপ্তি কত, এইটা। আর অবিচ্ছিন্ন শ্রেণীর বেলায় ঊর্ধ্বসীমা মাইনাস নিম্ন সীমা, বিচ্ছিন্নর বেলায় ঊর্ধ্বসীমা মাইনাস নিম্ন সীমা +1, বিচ্ছিন্নর বেলায় এক যোগ করতে হয়, বিচ্ছিন্নর বেলায় এক যোগ করতে হয়। তাহলে এই ফর্মুলাটা আমার একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। তাইলে এই যে এত কিছু কেন করলাম, এই চতুর্থক বের করা এত কিছু কেন করলাম, কারণ আমরা আসলে চতুর্থক ব্যবধান বের করতে চাই। আমরা আসলে কি বের করতে চাই ভাইয়া, চতুর্থক ব্যবধান বের করতে চাই। এইটাও একটা আমার কি, ওই আমার পরিসর বা হচ্ছে আমার বিস্তার মাপার হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে, চতুর্থক ব্যবধান বের করতে চাই। সেটা কেন, Q1 আর Q3 নিয়ে বলতেছিলাম, কারণ ভাইয়া চতুর্থক ব্যবধান হচ্ছে Q3 - Q1 ডিভাইডেড বাই 2, Q3 - Q1 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে আমার চতুর্থক ব্যবধান, ঠিক আছে। তাইলে ধরো এইটার আমরা চতুর্থক ব্যবধান বের করতে চাই, এইটার আমরা কি বের করতে চাই, চতুর্থক ব্যবধান বের করতে চাই। তাইলে আসো আমরা দেরি না করে এটা করে ফেলি, আমরা আরেকটা পেজ নেই। তাহলে এইখানে আমরা আসি 10 থেকে 16, এইভাবে করে আমার গেছে হচ্ছে 47 থেকে 52 পর্যন্ত, ঠিক আছে। আসি 10 থেকে 16, তারপরে 17 22 23 28, 17 থেকে 22 23 থেকে 28, তারপরে 29 34 35 40, 29 34 35 40, তারপরে কি আছে 41 46 47 52, 41 46 47 52। তাহলে এই হচ্ছে আমার ডেটা, ঠিক আছে, এই হচ্ছে আমার ডেটা। আমার খুব বেশি জিনিস লাগবে না, খালি ক্রমযোজিত পর্যন্ত নিলেই হবে, বাকিটুকু আসলে ফর্মুলার কাজকর্ম, বাকিটুকু আসলে
ফর্মুলার কাজকর্ম, ঠিক আছে, বাকিটুকু আসলে ফর্মুলার কাজকর্ম। আর এই যে তাহলে এখানে আসি, এই একটা, এখানে আমার গণসংখ্যা, এখানে আমি নিব ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, এইটুকু নিলেই হবে আমার। তাহলে এইটা হচ্ছে আমার কি ভাইয়া, দেখো এটা হচ্ছে শ্রেণী, ঠিক আছে, শ্রেণী, এটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে। তাহলে গণসংখ্যাগুলো বসাই, গণসংখ্যাগুলো বসাই, 5 4 10 12, 5 4 10 12, 8 4 7, 8 4 7, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ফর্মুলাটা বসে, ঠিক আছে, ফর্মুলাটা বসে। তাইলে ফর্মুলা খেয়াল করো, এই যে আমার কি ছিল, কিউ আই, ঠিক আছে, তাইলে কিউ আই এল আই মাইনাস, মাইনাস না, না সরি প্লাস, প্লাস এন আই বাই 4 মাইনাস, মাইনাস এফ সি আই ডিভাইডেড বাই এফ এম আই ইন্টু এইচ, এফ সি আই এফ এম আই এইচ, ঠিক আছে। বড় হাতের এফ মানে হচ্ছে ক্রমযোজিত, ছোট হাতের এফ মানে হচ্ছে অরিজিনালটা, ঠিক আছে। বড় হাতের এফ মানে হচ্ছে ক্রমযোজিত, ছোট হাতের এফ মানে হচ্ছে অরিজিনালটা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু ক্রমযোজিতটা লিখি, ঠিক আছে, একটা একটা করে লিখি, তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে ভাইয়া 5 5 আর 4 9, 19, 19 আর 12 31, 31 আর 8 হচ্ছে ভাইয়া 39, আর এখানে আসে 43, 43 আর 7 হচ্ছে 50। তাহলে খেয়াল করো, কিউ ওয়ান থাকবে হচ্ছে 50/4, 50/4 ইকুয়াল টু আসে 12.5, ঠিক আছে, 12.5, মানে কিউ ওয়ান থাকবে হচ্ছে এইখানে, ঠিক আছে, কিউ ওয়ান থাকবে 12.5-তে, আর কিউ থ্রি থাকবে হচ্ছে 50 × 3/4, তাইলে 37.5 হওয়ার কথা, 50 × 3/4 37.5, হ্যাঁ, মানে 12.5 আর 37.5 যেখানে আছে সেইখানে হচ্ছে আমার এইগুলা থাকবে। তাহলে খেয়াল করো, 12.5 আর 37.5, আমরা যদি 12.5 চিন্তা করি, 12.5 কোথায় আছে, 9 এর পরে 19 পর্যন্ত এখানে আছে। তাইলে এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার কিউ ওয়ান এর শ্রেণী, ঠিক আছে, কিউ ওয়ান এর শ্রেণী। আর 31 এর পরের থেকে 39 পর্যন্ত এখানে আছে, তাইলে এইটা হচ্ছে কিউ থ্রি এর শ্রেণী, ঠিক আছে, এর শ্রেণী। এটা পাশেরটাই লিখি, ঠিক আছে, পাশেরটাই লিখি, এটা হচ্ছে কিউ ওয়ান এর শ্রেণী, ঠিক আছে, কিউ ওয়ান এর শ্রেণী। আর এইটা হচ্ছে কিউ থ্রি এর শ্রেণী, ঠিক আছে, কিউ ওয়ান এর শ্রেণী আর কিউ থ্রি এর শ্রেণী, ঠিক আছে, এইটুকু লিখলাম। এখন আমার কি লাগবে, এল আই লাগবে, ঠিক আছে, এল আই লাগবে। এল আই মানে চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা লাগবে, চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা লাগবে। তাহলে এখানে এক এক করে বের করি, তাহলে এইটাকে একটু সাইড করে ফেলি, ঠিক আছে, ছোট করে এদিকে নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে, না আরেকটু উপরে নিয়ে আসি, হ্যাঁ এখানে থাকলো। তাহলে এখন এক এক করে বের করি, ভাইয়া কিউ ওয়ান, ঠিক আছে, কিউ ওয়ান, তাইলে কিউ ওয়ান এর শ্রেণীর নিম্ন সীমা যেটা হচ্ছে 23 প্লাস এন ইন্টু আই বাই 4, তাহলে এন, টোটাল এন কত, টোটাল এন কি ভাইয়া 50, টোটাল এন হচ্ছে 50, তাহলে 50 ইন্টু আই এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 মাইনাস এফসিআই, এফসিআই কি ছিল আমরা একটু দেখি, এফসিআই চতুর্থক শ্রেণীর ক্রমযোজিত হচ্ছে গণসংখ্যা, চতুর্থক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাইলে চতুর্থক শ্রেণী হচ্ছে এইটা, এটার কিউ ওয়ান, কিউ ওয়ান এটাই না, হ্যাঁ 12.5, হ্যাঁ, এটার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ভাইয়া 19, ক্রমযোজিত গণসংখ্যা 19, নিচে হচ্ছে এফএমআই, এফএমআইটা দেখো, এফএমআই হচ্ছে চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, এটা চতুর্থক শ্রেণীর আগেরটার গণসংখ্যা হওয়ার কথা কিনা, আমরা কি ভুল লিখছি কিনা ভাইয়া, একটা মিনিট চেক করি,
চতুর্থক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রম, এই যে এখানে ভাই একটু ভুল লিখছি, ঠিক আছে, আমরা ভুল লিখছি, চতুর্থক শ্রেণীর আগের শ্রেণীর, ঠিক আছে, পূর্বের শ্রেণীর হবে, ঠিক আছে, পূর্বের শ্রেণীর, ঠিক আছে, শ্রেণীর এখানে ভুল লিখছি, ঠিক আছে, চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর হচ্ছে গণসংখ্যা হবে, এখানে একটু ভুল হয়েছে, দেখছো ভাইয়ের মনে পড়তেছিল এই জিনিসটা, ভাইয়ের মনে পড়তেছিল আইতম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাইয়ের মনে পড়তেছিল, ঠিক আছে, দেখছো ভাইয়ের মনে পড়ছে, ওই যে আগে মধ্যক টধ্যক করছিলাম তখন হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে হইতো, তাহলে এখানে 19 না, এটার আগেরটা, দ্যাট মিনস 9, এখানে 9 নিতে হবে, এখানে 19 নিব না, এখানে নিব হচ্ছে ভাইয়া 9, ঠিক আছে, আর নিচে আসতেছে চতুর্থক শ্রেণীর গণসংখ্যা যেটা হচ্ছে ভাইয়া 10, এটা হচ্ছে 10 ইন্টু শ্রেণীব্যাপ্তি, এখন শ্রেণীব্যাপ্তি এখানে দেখো, এখানে কি বিচ্ছিন্ন, তাই না, এখানে বিচ্ছিন্ন, দেখো 16 পরে 17, 16 পরে 17, তাইলে ডিফারেন্স প্লাস 1 হবে, ডিফারেন্স প্লাস 1 হবে, অথবা সবচেয়ে সহজ হচ্ছে দুইটারই, ঠিক আছে, দুইটারই মানে যে কোনোটার ক্ষেত্রে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন যে কোনোটারই ক্ষেত্রে, ঠিক আছে, দুইটারই নিম্ন সীমার পার্থক্য বা ঊর্ধ্ব সীমার পার্থক্য, তাহলে 10 আর 17 পার্থক্য হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে আমার শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে, এখানে 7 হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে, 7 হচ্ছে শ্রেণীব্যাপ্তি, বা তুমি ফর্মুলা অনুযায়ী যদি কথা, এখানে যেহেতু বিচ্ছিন্ন, তাহলে এখানে 16 মাইনাস 10 হচ্ছে 6 প্লাস 1 7, ঠিক আছে, বা সবচেয়ে সহজ হচ্ছে যে কোনো দুইটারই নিম্ন সীমা নিবা, বা যে কোনো দুইটারই কি ঊর্ধ্ব সীমা নিবা, ঠিক আছে, দুইটারই নিম্ন সীমা বা দুইটারই ঊর্ধ্ব সীমা নিবা, ঠিক আছে, তাহলে 10 থেকে 17, 22 থেকে 28, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা জিনিস এখানে কি ভুল করছে দেখি তো, ভুল করছে কিনা, 10 থেকে 16, 17, 18, 19, 20, 21, 22, আর হচ্ছে 24, 25, 26, 27, 28, আচ্ছা এইখানে ভুল করছে ভাই, এটা 11 হবে, ঠিক আছে, এটা 11 হবে, 10 থেকে শুরু হবে না, 11 থেকে শুরু হওয়ার কথা, ঠিক আছে, 11 থেকে শুরু হওয়ার কথা, 11 থেকে শুরু হওয়ার কথা, তাইলে এইখানে আসলে হবে ভাইয়া 6, এখানে আসলে হবে 6, এটা 11 থেকে শুরু হওয়ার কথা, এটা হচ্ছে 11, হ্যাঁ, তাইলে মিলে দেখো প্রত্যেকটাই তখন 5 ডিফারেন্সে থাকে, ঠিক আছে, প্রত্যেকটাই 5 ডিফারেন্সে থাকে, তাইলে হচ্ছে 6, আমার শ্রেণী ব্যাপ্তি হচ্ছে ভাইয়া 6, এখানে 6, আচ্ছা তাহলে এখানে কত আসে আমরা একটু দেখি, এখানে কত আসে, তাহলে আমরা একটু দেখি, তাহলে আসে ভাইয়া 23 প্লাস 50/4 মাইনাস 9, নিচে আসে 10, পুরাটা ইন্টু 6, তাহলে আসে হচ্ছে 25.1, 25.1, এটা হচ্ছে Q1, ঠিক আছে, এটা হচ্ছে Q1, তাহলে Q3 কি হবে, Q3 কি হবে, তাহলে Q3 এর ক্ষেত্রে এটা নিম্ন সীমা যেটা হচ্ছে 35 নিলাম, 35 প্লাস, তাইলে হচ্ছে টোটাল আছে 50 ইন্টু 3/4 মাইনাস এই শ্রেণীর আগেরটা, দ্যাট মিনস 39 ডিভাইডেড বাই নিচে আসবে এই শ্রেণীর গণসংখ্যা যেটা হচ্ছে ভাই 8 ইন্টু 6, 6টা তো সেম, তাহলে ভাই 35 প্লাস 50 ইন্টু 3/4 মাইনাস 39, ও সরি 39 না 31 হবে, আগেরটার নিতে হবে 31, ঠিক আছে, মাইনাস 31 ডিভাইডেড বাই 8 ইন্টু 6, তাহলে আসে হচ্ছে 39.875, তাহলে এই দুইটার গড় হচ্ছে চতুর্থক ব্যবধান, এই দুইটার গড় হচ্ছে চতুর্থক ব্যবধান, তাইলে চতুর্থক ব্যবধান Q1 প্লাস Q3 বাই 2, Q1 প্লাস Q3 বাই 2, 25.1 প্লাস 39.875 ডিভাইডেড বাই 2, 32.4875, এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, চতুর্থক ব্যবধান, ঠিক আছে, তাহলে চতুর্থক ব্যবধানে আসলে কষ্টের জিনিসই হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে, কষ্টের জিনিসই হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা যদি হচ্ছে মনে থাকে তাইলে আসলে খুব বেশি কিছু কঠিন না, ঠিক আছে, খুব বেশি কিছু কঠিন না, ওকে, ঠিক আছে, তাইলে অনেক কিছুর পরে আমরা আমাদের একটা লাইফ লেসনে পৌঁছাইছি, এখানে কি বলছে দেখো, ট্রাস্ট দ্য প্রসেস, your life won't change in a day, week or month, be patient, it takes time,
তাইলে আমরা ধরো তুমি আমাকে এসে বললা যে ভাইয়া আমার এরকম অনেক প্রবলেম, আমি ম্যাথ হচ্ছে পারতেছি না, তাহলে আমাকে কোনো একটা প্রসেস বলেন যে যেইভাবে আমি হচ্ছে ম্যাথে ভালো হইতে পারে। তাহলে আমি তোমাকে একটা প্রসেস বললাম যে তুমি নিয়মিত প্র্যাকটিস করো, কোনো প্রবলেম আসলে উদাহরণ দেখো, ঠিক আছে, বোঝার চেষ্টা করো যে কি কারণে হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, এইভাবে হচ্ছে বোঝার চেষ্টা করো। তো তুমি হয়তো করলা, ঠিক আছে, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস করলা, কিন্তু তারপরে দেখলা যে ইম্প্রুভমেন্ট হচ্ছে না। তো তখন তুমি হচ্ছে হতাশ হয়ে গেলা। এইটা হওয়া যাবে না, ঠিক আছে, সময় দিতে হবে, ধৈর্য নিতে হবে, হয়তো বছর লাগতে পারে বা 2 বছর লাগতে পারে। এই যে ধরো ভাইয়া হচ্ছে ম্যাথ দেখলেই অনেক আন্দাজ করতে পারি যে এটা কিভাবে করতে হবে, এটা কিন্তু 1-2 দিনে হয় না। আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন যে আমি ম্যাথে ভালো ছিলাম তা না, বাট আমি গ্র্যাজুয়ালি, আমি এই প্রসিডিউরে আগাইতে আগাইতে গ্র্যাজুয়ালি ক্লাস 6 গেছে, 7 গেছে, 8 গেছে, 3-4 বছর পরে গিয়ে তখন আমি টের পাইছি যে হ্যাঁ এখন ম্যাথ দেখলে আমি আন্দাজ করতে পারি যে হ্যাঁ এটা এই প্রসেসে যাওয়া উচিত, আমি লজিকগুলো ধরতে পারি। তাইলে আসলে সময় দিতে হবে, ঠিক আছে, ধৈর্যশীল হইতে হবে, সময় দিতে হবে, প্রসেসের উপর বিশ্বাস রাখতে হবে। তাইলেই কিন্তু আসলে গ্র্যাজুয়ালি আমরা ভালো করতে থাকবো, ঠিক আছে। সো ধৈর্য, ঠিক আছে, অধৈর্য হওয়া যাবে না। সবসময় এই কথাটা বলে যে ধৈর্যশীল হইতে হবে, ঠিক আছে, ধৈর্যশীল হইতে হবে। যে কোনো ভালো কিছুর জন্যই আসলে সময় প্রয়োজন, যে কোনো ভালো কিছুর জন্যই সময় প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের ফার্স্ট ক্লাসের শেষে চলে আসলাম। আমরা তাহলে আজকের ক্লাসে কি কভার করলাম একটু চিন্তা করে দেখো। আমরা কিন্তু কভার করলাম হচ্ছে আমাদের অ্যাবসোলুট যেই বিস্তার পরিমাপ যেইটা, সেইটা অ্যাবসোলুট মেথড অফ ডিসপারশন। তাইলে বিকালে তোমাদের ইনশাল্লাহ তোমাদের ইমাম ভাইয়া ক্লাস নিবে। তোমাদের ইমাম ভাইয়া কিন্তু স্ট্যাটিস্টিক্সেরই লোক, ঠিক আছে, আমিও স্ট্যাটিস্টিক্সের লোক, কারণ আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা মাস্টার্স করছি। বাট তোমাদের ইমাম ভাইয়ার ব্যাচেলরসই হচ্ছে কিন্তু স্ট্যাটিস্টিক্সে। তো তোমাদের ইমাম ভাইয়া আরো ভালোভাবে বুঝাইতে পারবে। তোমাদের ইমাম ভাইয়া পড়াবে হচ্ছে রিলেটিভ হচ্ছে মেথড অফ ডিসপারশন, ঠিক আছে, মেজার অফ ডিসপারশন আর কি, রিলেটিভ মেজার অফ ডিসপারশন। সো ওই ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, ঠিক আছে, অপেক্ষা করো। তাহলে আজকে 2টা ম্যাথ ক্লাস এবং 2টা ম্যাথ ক্লাসের মাধ্যমে ম্যাথের ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে। আগামীকাল অন্যান্য ক্লাসগুলো হচ্ছে হবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আর তোমাদের বন্ধু বান্ধবকে জানাও যে এটা তোমাদের হচ্ছে একেবারে শেষ রক্ষার মতো, ঠিক আছে, লাস্ট ফাইনাল রাইড এটা, ঠিক আছে। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।